ভালোবাসার বাংলাদেশ স্পন্সর্ড শোনা হয়। আসিফ, একটা দুইটা সত্যি কথা বলো, ভালো কথা বলো একটা, আর দুইটা মন্দ কথা বলো এই প্রোগ্রাম নিয়ে। আমার ভালো কথা বলতে কি ভালো লাগে এমন দুইটা কথা বলো। আমার বর্তমানে যেটা ভালো লাগে, সিঙ্গেল লাইফটাই ডিজার্ভ। না না, আমি ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামটাকে নিয়ে বলছি, যেহেতু তুমি প্রোগ্রামটা শুনো বা দেখো বলছো। ভালো দুইটা কথা বলো ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম নিয়ে। ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম নিয়ে বেসিক্যালি আমার গুরুর প্রতি একটু ভালোবাসা বেশি আমার। মানে ওটা ছেলে ছেলে ভালোবাসা, ছেলে মেয়ে টাইপ না তো? আচ্ছা, ছেলে ছেলে ভালোবাসা, তুমি আমারে ভালোবাসো। আর খারাপ লাগাটা বলতে কিছুই নাই। নাই, কিছুই নাই। না। যে এই জিনিসটা করলে ভালোবাসা বাংলাদেশ আর একটু ভালো হইতো, এরকম কোনো ব্যাপার আছে কি? আমার কাছে লাগে না। আচ্ছা, আসিফ, শুনি তোমার জীবনের কথা। তুমি বলছিলে যে বাগেরহাট বলতে, হ্যাঁ, রাইট? বাগেরহাট। বাগেরহাট থেকে এসেছো। আমি গাইস আপনাদের কাছে শেয়ার করতে চাই আমার লাইফের লাভ স্টোরি। 2015 এর দিকে তো আমার দূর সম্পর্কে একটা গ্রামের বাড়িতে আমার ফুফুর বাবা মারা যায়। আসিফ, তুমি নার্ভাস না তো? আমি একটু নার্ভাস না। ভেরি গুড। তো তখন ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। তো তখন ও আমাকে ফার্স্ট দেখার পরে একটু ফলো করতে থাকে আমাকে। তোমাকে? আরে হ্যাঁ। ফলো না করে উপায় আছে? হ্যাঁ, এরকম follow করতে লম্বা, থাকে। এরকম দেখতে সুন্দর, সামনে বসে আছে, অফিয়ারে দেখতেছে তোমার আর মিসকি মিসকি হাসতেছে। এটা কে তোমার? আমার কাকা লাগে। তোমার কাকা লাগে? হ্যাঁ। আচ্ছা, কাকার নাম কি? রাজু। আচ্ছা, রাজু আছে সামনে আর তুমি আছো। তো তুমি দেখবার মতোই, দ্যাটস ওয়াই তোমাকে দেখে ফলো করে মেয়ে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো ফার্স্ট টাইম আমার সাথে কোন দেখা। ক্লাসে তখন তুমি? তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলছি। আচ্ছা, ম্যাট্রিক দিয়েছো। মাধ্যমিক দিয়ে ফেলছি। তো আমার সাথে দেখা হয়। তো ফার্স্ট টাইম দেখা হওয়ার পরে ও আমাকে ফলো করতে থাকে, আমিও ফলো করি। তো একটা ভালো লাগা কাজ করে। কিন্তু শুরুটা কিন্তু ওখান থেকে হয়েছে। হ্যাঁ, ওখান থেকে আমার শুরুটা হয়েছে। তো ওর পিছন থেকে আমি দেখি, ওর কাকা চুলটা দেখি। শুনছেন তো? দেখছেন নি? ওর পিছন থেকে আমি দেখি, ওর চুল দেখি। আমরা face টা মেয়েদের দেখি পিছে না। দৌড়াই, মেয়েরা কিন্তু ওর পিছে দৌড়ায়। ওকে, তারপর? হ্যাঁ, তারপরে তো আমার চুল দেখি ওর ভালো লাগে আমার। তো ফেসটা আমি দেখি নাই প্রথমে। তো দ্বিতীয় দিন আমাদের বাড়িতেই থাকে। বাড়িতে যেহেতু থেকে একটা বলতে? বাড়িতে থাকতেছিল, মানে যেহেতু একটা ইসের ভিতরে গেছে, আপনার আমার ফুফুর বাবা মারা গেছে। ও আচ্ছা, হ্যাঁ, তোমাদের বাসাতে ওই কারণে হ্যাঁ, হ্যাঁ, আপাতত ছিল। আপাতত ছিল আর কি। তো দ্বিতীয় দিন আমি আমার বাসার সামনে বসা, তো আমার বাসার সামনের দিকেও আসতেছিল। তো আমি দূর থেকে ফলো করতেছিলাম যে আমার ফলো করতেছে, ফলো করতেছে, বেশ ভালো কথা। আসিফ, কেমন একটা জিনিস শিখাবে আমাদের? আমরাও কিন্তু দেখতে চাই যে কোন কোন মেয়ে আমাদের ফলো করতেছে। আমি তখন চিন্তা করি পেছনে দুইটা চোখ থাকলে ভালো হইতো, যেন আমি বুঝতে পারি যে মেয়েটা আমাদের ফলো করতেছে। না, তুমি কেমনে বুঝতে? আর চোখে এরকম? আসলে আমি যে এই ফলো জিনিসটা আমার করতেছিলাম, খুব দরকার। আমি যে ওরা ফলো তা আমাকে করতেছিলাম, কে কে খেয়াল করতেছে একটু দেই তো। এটা দেখার সুযোগ হয় না, পিছনে যেহেতু আল্লাহ চোখ দেননি। কিভাবে দেখতে? আর চোখ এরকম আর চোখে তাকাতাম, দেখলে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর? তো ফলো করতেছি, একটা ভালো লাগা তৈরি হয় ভিতরে। তো ওর ভিতরে আমার প্রতি যে ভালো লাগাটা তৈরি হয়েছে, এগুলো আমি প্রথমত বুঝতে পারিনি। তো আমার ভিতরে ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে, এটা আমি ফিল করতে পারতেছিলাম। তো তৃতীয় দিন ও চলে জায়গা। ও তখন কোন ক্লাসে? ওখানে তখন ক্লাস 8। আর তুমি ম্যাট্রিক দিলে? হ্যাঁ, আমার মাধ্যমিক কমপ্লিট। আচ্ছা। তো চলে যাওয়ার পরে আমি অতটা একটা ওর খোঁজাখুঁজি করি নাই। পরের দিন যখন ওর মিস করতেছিলাম, তখন মনে হইতেছিল যে ও কই, ওর খোঁজার আমার ইচ্ছা জাগলো যে Okay. হ্যাঁ। তো আমি এক পর্যায়ে খোঁজাখুঁজি করি, পাই না। তো এভাবে করতে করতে 2050 কেটে যায়। 50 না 15, হ্যাঁ, 15। sorry. আরে আমি তো ভবিষ্যতের পৃথিবীতে চলে গেছি নাকি, টাইম মেশিনে করে 2050 এলিয়েনের সাথে প্রেম চলতেছে। 2015 মানে 15। হ্যাঁ। ওকে। তো মনে মনে একটা ভালো লাগা কাজ করতেই থাকে, ভালো লাগাটা শেষ হয় নাই। কিন্তু যে কোথা থেকে আসলো আমাদের বাড়িতে, এটা আমি অ্যাকচুয়ালি জানতেই পারলাম না। তো 2016 এর দিকে আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে যাই। দুঃসম্পর্কের যদিও ফুপু লাগে, তো আমার গ্রামের বাড়ি তো বেড়াতে যাওয়ার পরে উদ্দেশ্য তো তার সাথে দেখা করা। না, উদ্দেশ্যটা আমি জানতাম না যে গুরু যে ও ওই জায়গায় আছে। আচ্ছা, এই জায়গাতে না আমি জানি আমাদের না। দর্শক বা শ্রোতা যারা আছে তাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। তুমি বলেছিলে যে মেয়েটির বাবা মারা যায়, এই প্রেক্ষিতে সে তোমাদের বাসায় আসি। আচ্ছা, গ্রামে মারা যায়, হ্যাঁ। তখন ওই বাড়িতে আসছিল। তোমার বাসাতে আসছিল। আসার কারণটা কি? আমার হ্যাঁ, তোমার বাসাতে তুমি বলছিলে যে মেয়েটা তখন আসছিল। আমার ফুফু নিয়ে আসছিল। ও তাকে নিয়ে হ্যাঁ, আসছিল। তাকে নিয়ে আসছিল, তখন আমি দেখি। এই সোর্সে তুমি দেখো, হ্যাঁ, হ্যাঁ। মানে এক বেলা ছিল না একদিন ছিল না কয়দিন ছিল? একদিন পরের বেলাতে, মানে পরের দিনের বিকাল বেলাতে চলে চলে যায়। যায়। তার মানে তোমাদের গ্রামে একজন মারা গেছিলেন, হ্যাঁ, গ্রামে একজন ফুপু মারা তাকে গেছিলেন। দেখতে হয়তো আসছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, আমরা কাকার কাছ থেকে কিছু তথ্য নিচ্ছি, যে তথ্যটা আমরা যতটুকু বুঝতেছি, আমি বুঝা সারা এখন, যে একজন রিলেটিভ মারা গেছে, ফুফু বাইরে থাকেন, দূরে থাকেন কিছুটা, ফুফু আসছেন ওই দেখতে, হ্যাঁ উনি দেখতে আসছেন, দেখতে আসার সময় যেহেতু তোমাদের বাড়িতে স্টে করছেন ফুফু, তখন ওই মেয়েটিকে নিয়ে এসেছিলেন তিনি আসার সময়। এই তো স্বাভাবিক, একটা মহিলা মানুষ আসতেছে যখন কাউকে সাথে নিয়ে আসে, ওই মেয়েটিকে সাথে নিয়ে আসছিল। এক্স্যাক্টলি এই কারণে তোমার বাড়িতে যখন ফুফু উঠেছিল তখন মেয়েটি ছিল, কিন্তু মেয়েটির বাড়ি কোথায়, ফুপুর সাথে মেয়েটির কি সম্পর্কে কিছুই তুমি জানো না, কারণ তোমার ফুপু হচ্ছে দুঃসম্পর্কের ফুপু। এবার গেছো ফুপুর বাসাতে, এই তো গল্প, এবার মিলাতে পারতেছি। আমি ফুপুর বাসাতে গেলাম, যা ফুপুর বাসার ড্রয়িং রুমে বসেছিলাম, তো হঠাৎ করে ফলো করতে পারতেছিলাম যে আমি ফোন টিপতেছিলাম, সবার ভিতরে বসে আমি ফোন টিপতেছিলাম, তখন হঠাৎ করে আর কি গোসল করে চুলটা আর কি মানে তোয়ালা দিয়া মুছতে মুছতে বাইরেতে ছিল। তো আমি পিছন দেখে আবার চুল দেখে আমার ব্রেনটা আসে যে এটা তো সেই মেয়েটা, মানে পেছন দেখে এবং চুল দেখে। না, এই তো খারাপ আদমি অনেক আছে, এরা ভাবতেছে এমনই ফলো করা করছে যে পেছন দেখে টের পেয়ে গেল। অনেকে আছে, এই যে অনেকে কমেন্ট করা শুরু করছে, কারণ যাকে দেখি আমি মনোযোগ দিয়ে দেখি, সে কারণে তার পেছন দেখে এবং চুল দেখে, তোমার স্পেশালি চুল দেখে, হ্যাঁ তোমার মনে পড়ছে যে এই মেয়েটিকে আমি দেখেছিলাম আমাদের গ্রামে, যাকে খুঁজছো তুমি মনে মনে। তখন এক পর্যায়ে লাঞ্চ করানো হয় আমার আম্মুকে, ওই বাসাতে ফুপুর বাসাতে লাঞ্চ করানো হয়। লাঞ্চের পরে বিকালবেলা আমাকে টিভি রুমে ডাক দিয়ে নিয়ে গেল ফুপু আমাকে। তো আমি এক পর্যায়ে টিভি দেখতেছি, আমি দেখতেছি যে ও আমাকে বেশি ফলো করতেছে, আমার থেকেও বেশি ফলো করতেছে, হ্যাঁ আমার থেকেও বেশি ফলো করতেছে। তো এক পর্যায়ে বিকালবেলা আমার ছাদে ডাক দিল। মেয়েটা কিন্তু অ্যাডভান্স, হ্যাঁ অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স ছিল। মেয়েটার বর্ণনা একটু দিয়ে দিবা না এই ফাঁকে? দেখতে দেখতে কেমন, চুল তো সুন্দর বোঝাই যাচ্ছে, মাশাআল্লাহ ভালোই ছিল। চুল অনেক কি বড় বড়, শার্ট লম্বা লম্বা চুল এরকম? হ্যাঁ লম্বা ছিল, ও একটু শর্ট ছিল কিন্তু ওর থেকে চুলটা বেশি লম্বা ছিল। ওর থেকে তার চুল লম্বা বেশি হবে না, মানে তুলনামূলক ভাবে চুলটা বেশি লম্বা, আর দেখতে মুখের কাটিং কুটিং এগুলো তোমার ভালো লাগতেছিল? হ্যাঁ ভালো লাগতেছিল। তোমাকে ছাদে ডাকলো? হ্যাঁ ছাদে ডাকলো। চলে যাই আমরা সন্ধ্যার পরে আবার? না না বিকেলবেলা। ওকে। তো ছাদে ডাকলো, তো ছাদে যাওয়ার সময় আমার ফুফাতো বোন ছিল একটা, যদিও দুঃসম্পর্কের, ওর সাথেই যাই, আমরা তিনজনেই যাই ছাদে। তখন ওর সাথে আমার কোনো কথা হয়নি। তো ছাদে ঘোরাঘুরি করে নিচে আসা পড়ি রুমের ভিতরে। পরের দিন আমি ওখান থেকে চলে আসছিলাম। ওকে। হ্যাঁ বাড়িতে, দেশের বাড়িতে চলে আসছি। ওখানে কি কোনো কথাবার্তা হলো না? না কোনো কথাবার্তা হয়নি। আমি দেশের বাড়িতে চলে আসছি। দেশের বাড়িতে চলে আসার পরে ও আর আমার আম্মুর কাছ থেকে আমার নাম্বারটা অ্যারেঞ্জ করে। ওই কিন্তু সবকিছু করতেছে, খেয়াল করো, ওই ছাদে ডাকতেছে, ওই প্রথম ফলো করতেছে, ওই আবার নাম্বারও নিয়ে নিল। তো আমি খুলনা থেকে পরের দিন দেশে যাই, দেশের থেকে তার পরের দিন আবার ঢাকা আমি বেড়াতে আসি। ওকে। হ্যাঁ তো বেড়াতে আসার পরে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কেমন আছো ভাইয়া? তো আমি রিপ্লাই দিই, কে আপনি? চিনলাম না। তো পরে কল ব্যাক করছে আমাকে। কল ব্যাক করার পরে বলতেছে আমি প্রিয়া। আমি বলছি প্রিয়া? আমি তো প্রিয়া চিনি না। বলতেছে ওই যে খুলনা বৈশা দেখা হয়েছিল। আমি বলছি হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বললো হ্যাঁ ভালো আছি ভাইয়া। এক পর্যায়ে এরকম করতে করতে বেশ খানিকটা সময় লাগলো, মাসখানিকের মতন এরকমের ফ্রেন্ডলি ভাবে কথা বলতেছিলাম। তো এক পর্যায়ে ও আমাকে প্রপোজ করে। ওই আবার প্রপোজ? হ্যাঁ ওই প্রপোজ করে। কি কপাল নিয়ে আসছে রে ভাই, কাকা ওর কপালটা কিন্তু বড় আছে। প্রপোজ করার পরে তো আমি তারপরে এক পর্যায়ে জানতে পারি যে, আমি খোঁজ নিয়ে জানতে পারি এটা আমার ফুপুর ননদের বড় মেয়ে। তো জানার পরেও আমার ফুপুর ননদের বড় মেয়ে। আচ্ছা পরে খোঁজ খবর নিয়ে যায়? হ্যাঁ পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি। তো তখন আমি একটু আগ্রহটা কমে যায় যে এখানে তো আমার রিলেশনশিপে যাওয়া ঠিক হবে, যেহেতু আত্মীয়র মধ্যে। তো ও মানতা ছিল না ব্যাপারটা, আমি ওরে অনেক বুঝাই, ও ব্যাপারটা মানতা ছিল না। তো না মানার পরে এক পর্যায়ে ওর কথায় আমি অনেকটাই ওর প্রতি ইমোশনস হয়ে পড়ি। তো আস্তে আস্তে করে এভাবে আমাদের 1 বছরের মতো রিলেশন চলতে থাকে। কেমনে বুঝাই তো কত? তুমি তো বলতে এরকম যে না রে ভাই তুমি তো আত্মীয় লাগো, এখানে রিলেশনশিপ করা ঠিক হবে না, মানে প্রেম প্রীতি ঠিক হবে না। ও কেমনে বুঝাইতো তোমারে? ও বুঝাইতো বলতে যে ভালো লাগাটা তো আত্মীয় দেখে হয় না, আর ভালোবাসাটা তো আত্মীয় দেখে হয় না। তো ভালো লাগা ভালোবাসা
হইতেই পারে। তো এই কথা যখন বলতেছে আমার কাছে, তো আমিও আস্তে আস্তে করে আমার ফিল করি যে না, ঠিক বলছে কথাটা। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়েছে যে আমরা চেষ্টা করি তাদেরকে বুঝাইতে, এখানে উল্টা ঘটনা ঘটতেছে, উল্টা ঘটনা ঘটতেছে। মেয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ। ওকে, তারপর এক পর্যায়ে এরকমের ভাবে আমাদের 1 বছরের মতন সম্পর্ক চলে ফোনেই, হুম। আর দেখা হইতেছে না। কিন্তু প্রেম কি ডিক্লার হয়ে গেল তোমার তরফ থেকে? হ্যাঁ, আমার তরফ থেকে ডিক্লেয়ার হয়ে কি গেল। বললে তুমি? প্রথম কি ও অ্যাপ্রোচ করছিল তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি বলছিল? ভালোবাসি বলছিল না অন্য কোনো শব্দ ব্যবহার করছিল? না, ভালোবাসি বলছে, সরাসরি ডিরেক্টলি বলছে আমার। ভালোবাসি। তখন তুমি কি বলছিলা? আমি তো প্রথম কারো কাছ থেকে ভালোবাসি বলাটা শুনে শুনলা? আমি অনেকটা এক্সাইটেড। তারপর তারপরে এভাবে আমাদের 1 বছরের মতো চলতে থাকে। তুমি কি ভালোবাসি বলছিলে নাকি মন্দবাসি বলছিলা? না, ভালোবাসি আমি বলছিলে। প্রথমে বলতে পারতেছিলাম না, পারিনি। যেহেতু আমি তো আনইজি লাগতেছিল। আস্তে আস্তে করে আমিও ওর বলে প্রতি- দিলা। হ্যাঁ। তারপরে 1 বছরের মতন এরকম চলতে থাকে। ওকে, 2018 এর দিকে এই ব্যাপারটা সবাই জানাজানি হয়ে যায়। তো তোমাদের সাথে তো দেখা সাক্ষাৎ তো হতো না? না, দেখা শুধু সাক্ষাৎ ফোন? হতো না, হ্যাঁ। তাও জেনে গেল সবাই? হ্যাঁ, সবাই জেনে গেল। জানার পরে ওর সাথে হঠাৎ করে আমার যোগাযোগটা বন্ধ হয়ে যায়। যেহেতু সব জেনে গেছে। সব জেনে গেছি। তো যোগাযোগ বন্ধ হওয়ার আগে, এই জানার আগে ও আরেকবার আমাদের বাড়িতে আসছিল। আমার ওই যে ফুপু নিয়ে আসছিল আবার। বুঝছি। ও আসার জন্য একটু আগ্রহ প্রকাশ করছিল হয়তো। তখন রিলেশন চলতেছিল, কেউ জানতেছিল না। তখন ও আমাকে একটা ডায়েরি দেওয়া যায়, একটা লক ডায়েরি দেওয়া যায়। তখন যাওয়ার পর থেকে সবাই ওই যে আসছিল, তখন আমাদের মুভমেন্ট সবাই ফলো করতেছিল। হুম। মুভমেন্ট ফলো যেহেতু করার জানেই তো হ্যাঁ, অনেকে আগে। হ্যাঁ, তখন জানাজানি একটু বেশি হয়ে যায়। হুম। ওর দেশের বাড়িতে চলে যায়। ওর দেশের বাড়ি হচ্ছে মোংলা, আর ওর নানু বাড়ি হচ্ছে খুলনা। আচ্ছা। ওর সাথে আমার সেকেন্ড টাইম যখন রিলেশন হবে বা কথাবার্তা হয়, তখন আমার খুলনাতে বসে দেখা হয়। আচ্ছা আচ্ছা। ও চলে যায়, আমার কাছে একটা ডায়েরি দেওয়া যায়। তারপরে ওর সাথে আমার হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন। বাই দ্য ওয়ে, যারা এখন জয়েন, আমাদের কপাল একরকম, কিছুটা কপাল পোড়া বলা যায় যে আমরা হয়তো মেয়েদের ভালোবাসা পাওয়ার জন্য তাদের দিকে তাকিয়ে থাকি। প্রথম থেকে মেয়েটি বরং তাকে ফলো করেছে, মেয়েটি বরং তাকে ভালোবাসি বলেছে, মেয়েটি বরং তাকে কনভিন্স করেছে যে ভালোবাসা সম্পর্কে থাকার জন্য। মেয়েটি তার কাছ থেকে নাম্বার চেয়ে নিয়েছে, সবকিছু মেয়েটাই করতেছে। আর আমার মার কাছ থেকে নাম্বার চেয়ে নিয়েছে। ওকে, তারপর তো 2018 এর দিকে ওর সাথে আমার সবাই জানাজানি পরে যোগাযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। ও আসলে যোগাযোগ করতো ওর বাবার ফোন দিয়ে। তো সবাই জানার পরে ফোন টোন ওর কাছে তেমন একটা দিত না। তো আমার হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে এভাবে টানা 9 মাস চলতে থাকে। তো আমাকে যে ডায়েরিটা দিয়ে গেছিল, আমার যখন বেশি মনে পড়তো ওর কথা, তখন আমি ডায়েরিতে কথাগুলো লিখে রাখতাম। ওকে। তো আসলে 9 মাস যে যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল, এই 9 মাসে ওর প্রতি ভালো লাগাটা আরো বেশি কাজ করতে থাকে, ভালোবাসাটা আরো বেশি করে জন্মায়। তো হঠাৎ আমার ওই 9 মাসের ভেতরে আমার ফোনে যত মেসেজ আসতো, সিমের অফিস থেকে মেসেজ দিত, আমি হঠাৎ করে লাভ মারে উঠতাম, হয়তো ওই মেসেজ করছে। এভাবে করতে করতে মানে এত এত হ্যাঁ, অপেক্ষা তার এত জন্য। অপেক্ষা, এভাবে করতে করতে 9 মাস কেটে গেল। পরে 9 মাস পরে হঠাৎ করে একদিন আমাকে নক করলো, মেসেজ দিল, কেমন আছো? আমি মেসেজে রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে আমি ফোন ব্যাক করলাম। ফোন ব্যাক করার পরে বলতেছে আমার সাথে দেখা করতে পারবা? আমি বলছি কোথায় দেখা করব? বললো যে মোংলাতে। 9 মাস পর? 9 মাস পর। আমি বললাম ও তো তুমি- বাংলায় থাকে, তুমি থাকো খুলনায়। না, আমি ও sorry, তুমি তো বাগেরহাট বাগেরহাটে থাকো। বাগেরহাটে মূলগঞ্জে। আর তোমাদের ওখানে খুলনায় দেখা হয়েছিল? হ্যাঁ, ফার্স্ট টাইম দেখা হয় আমাদের বাড়িতে। ওকে ওকে, সো মংলায় আসতে বলছো বাসার হ্যাঁ। ওখানে। ওকে, তারপর? তো আমি তখন বললাম তুমি আমার সাথে এতদিন যোগাযোগ কেন বিচ্ছিন্ন রাখলা? বলতেছে তুমি আমার সাথে দেখা করো, দেখা করলে সব বুঝতে পারবা। আচ্ছা। পরে আমি ওর সাথে দেখা করতে গেলাম। ও বাসা থেকে কোচিং এর কথা বলা বের হইলো। হুম। তো আমাদের রিলেশন হওয়ার পর ফার্স্ট টাইম দেখা মোংলাতে বসে। আচ্ছা। তো তখন ও বলতেছিল, আমি বলতেছিলাম যে আমার সাথে এতদিন কিসের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন রাখলাম। তখন বললো যে আমার মা বাবা তো সবাই জেনে গেছে, তো আমাকে অনেক কসম কাটাইছে, যার কারণে আমি তোমার সাথে যোগাযোগ রাখতে পারছিলাম না। তো এখন আর পারতেছিলাম না নিজেরা মানায় রাখতে। 9 মাস পর? হ্যাঁ, 9 মাস নিজেরা মানায় রাখতে আর পারতেছিলাম না। কেমন দেখলে এতদিন পর সামনাসামনি যখন হলে?
আমি খুব এক্সাইটেড ছিলাম ওরে দেখে। তা তো বুঝতে পারছি যে বলার সময় তোমার যে অবস্থা, কিন্তু হ্যাঁ। ও তখন কি কিরকম দেখছিল একটু বর্ণনা শুনি। একটু বর্ণনা বলতে, আমি ও দূর থেকে হাইটে আসতেছিল, আমি ক্যাফের সামনে দাঁড়াইছিলাম, হুম আমি দূর থেকেই ফলো করতেছিলাম যে ও আসতেছিল। হুম এর আগে কিন্তু মাত্র আমি ওকে 2 বার দেখি। হুম তো খুব মায়া চোখে তাকায় এইদিকে আসতেছিল আমার দিকে। হুম আসার পরে ক্যাফের ভিতরে ঢুকলাম আমরা দুজন। ক্যাফের ভিতরে ঢুকে আসার পরে কি হ্যাঁ। বললো? তোমার তো ওর কথা ভাবতেই চোখে পানি চলে আসছে, এত ভালোবাসা। কাছে এসে কি বলছিল? কেমন আছো? আমি বললাম হ্যাঁ ভালো আছি, চলো ভিতরে বসি। ভিতরে গেলাম, বসলাম, ফুড অর্ডার করলাম, তুমি খাইতেছিলাম। তাকায় আছো ওর দিকে? হ্যাঁ, ওর দিকে আমি তাকাইছি। ও খাইতেছে না, আমিও খাইতেছি না, কিন্তু ফুড আমাদের অর্ডার করা হয়ে গেছে। ফুড সার্ভও করলো, ফুড খাইতেছি না। এত মায়া। হ্যাঁ, ও তাকায় রয়েছে, আমিও তাকায় রয়েছি। আমি তাকাচ্ছি তো তোমার চোখের দিকে, যে ওর সামনাসামনি যে দেখছিল ওই ফিল মনে করতেই তোমার চোখে পানি চলে আসতেছে। তো তারপর কথা বলতে পারতেছিল না তখন। 9 মাস পরে দেখা, 9 মাস পরে ওর সামনে গেছি আমি। ওকে, তো তখন ও সবটা ক্লিয়ার করলো যে কিসের জন্য 9 মাস আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তো সবটা ক্লিয়ার করার পরে আমি তার আগে আমি ওকে আবার ভুলও ভাবছিলাম যে হয়তো অন্য কোনো সম্পর্কে হ্যাঁ, জড়াই গেছে, সরে গেছে। তারপরে ওর কথাবার্তা দ্বারা বোঝা গেল যে না, ঠিক আছে ভাই। তারপরে আমি ওদিনকে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে ওর প্রতি, আমার আবেগটা আরো বেশি বেড়ে যায় ওর প্রতি। তো ওদিন থেকে আরো বেশি করে ওর প্রতি ভালো লাগা শুরু করে। 1 ঘন্টার মতন ছিলাম ক্যাফেতে আমরা। পরে যখন বিদায় দিচ্ছিল আমারে, তখন খুব কানাকাটি করতেছিল, মানে নিজে কন্ট্রোল করতে পারতেছিল নয়, খুব কান্নাকাটি করতেছিল। আমি ওর বুঝাইতেছিলাম তোমার সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো এগুলো পাগলামি করলে চলবে না। ও বলতেছিল হাসিব, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ঠিক বলতেছে, হ্যাঁ। আমি বলতেছি এগুলো পরে দেখা যাবে, তুমি স্টুডেন্ট, প্রচুর কিন্তু কমেন্ট আসছে তোমাদের এই ভালোবাসা এবং প্রেম রিলেটেড। ও অঙ্গনকে অনেকে মিস করতেছে। অঙ্গনকে মিস করার কোনো কারণ নাই, যারা দেরিতে জয়েন করছে তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, অঙ্গনকে একটা স্পেশাল দায়িত্ব দিয়েছি, যারা বেশি বেশি কমেন্ট করে আমাদের প্রোগ্রামে এবং শেয়ার করে প্রতি প্রোগ্রামে। এরকম কয়েকটা প্রোগ্রামের 10 জনকে আমি সিলেক্ট করতে বলছি, যাদের নাম আমি শেয়ার করতে চাই পরবর্তী অনুষ্ঠানে। অ্যান্ড অফকোর্স আমি তাদের সাথে সম্ভব হলে অনলাইনে, স্পেশালি মোবাইলে অথবা আমি স্ট্রিমিয়ারে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আছেন হাসিব, সে বলছে তার জীবনের কথা। আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে। এবং যারাই কমেন্ট করতেছো তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অবশ্যই কৃতজ্ঞতা। আমাকে অনেকেই হ্যালো হাই জানিয়েছো। শামীম রাজশাহী থেকে বলেছে অনেক ভালোবাসা গুলো আপনার জন্য। প্রচুর প্রচুর টেক্সট আসছে, সবাইকে আমার কৃতজ্ঞতা। সবাই গল্পের মধ্যে ইনভলভ, যাই গল্পের মধ্যে। সো ও লাস্ট কথা ও বললো, নামটাও কিন্তু এখনো বলনি। প্রিয়া। প্রিয়া, ও আচ্ছা প্রিয়া, তুমি বলেছিল আসিফ, হ্যাঁ, সে বলেছিলাম প্রিয়া। আমি। প্রিয়া, হ্যাঁ। ওকে। সো প্রিয়া, সে তোমাকে বললো যে তোমাকে ছাড়া হাসিব আমি বাঁচবো না, থাকতে পারবো বা না। থাকতে পারবো না। হ্যাঁ। তখন এক পর্যায়ে আমি ওরে বুঝাইতেছিলাম তোমার সামনে মাধ্যমিক পরীক্ষা, তো আমিও স্টুডেন্ট লাইফ, তুমি স্টুডেন্ট লাইফ, এগুলো চিন্তা এত তাড়াতাড়ি মাথায় আনলে চলবে না। রিলেশনশিপে আসছি, রিলেশনশিপে থাকি, অনেক বোঝানো হয়েছে, ও বুঝতেছিল না। ও আমার আরো বেশি সিরিয়াস করতেছিল। ও কথাবার্তা শুনে আমি আরো বেশি সিরিয়াস হয়েছি ওর প্রতি। তখন তো তুমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার আর ম্যাট্রিক পরীক্ষার সময়। ওকে। তো আমি ওরা বুঝাইছি, বোঝানোর পরে কোনো লাভ হয় নাই, ও আরো উল্টা আমার বুঝাইতেছিল। ওকে। তো এক পর্যায়ে আমি ওরা বলি তুমি পরীক্ষা কমপ্লিট করো, তারপরে দেখা যাবে। আমি ও সেকেন্ড ইয়ার কমপ্লিট করি, তারপরে দেখা যাবে। তখন পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে, না আমার অলমোস্ট সেকেন্ড ইয়ার কমপ্লিট ছিল তখন। আচ্ছা। সেকেন্ড ইয়ার কমপ্লিট ছিল, আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশন করছিলাম। তো ও এক্সাম দিতেছিল, আর এক্সামের ফাঁকে ফাঁকে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতো। তো বলতেছে আমি এক্সামের পরে আমি তোমার কাছে চলে আসবো। তাই? আমি বলছি পসিবল না। ও বলতেছিল যদি না আসি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলাম। তো আমি এগুলা শোনার পর থেকে যেমন চোখে পানি ফেলায় কথাগুলো বলতেছিল, আমি ওর প্রতি বেশি সিরিয়াস হয়ে যাই। আসলে একটা মানুষের চোখ দেওয়া কখন পানি পড়ে, যখন মানুষটা বেশি সিরিয়াস হয়ে যায় কারোর প্রতি, বেশি ইমোশনস জাগে তার কারোর প্রতি, তখনই তো মানুষটা সিরিয়াস হয়, তাই না? না, তোমার ধারণা এটা? আমার ধারণা, আমার পানি পড়া মানে যে তুমি বুঝতেছো যেটা বিশ্বাস করা উচিত। আমার বিশ্বাস করা উচিত। তো
এক পর্যায়ে ওর সাথে আমার কথাবার্তা হইতে থাকে এক্সামের ভিতরেই। তখন আমি ডিসিশন নিলাম যে তাহলে আমি আমার গার্জিয়ান দ্বারা তোমার গার্জিয়ানকে আমি জানাই। ওকে। তখন ওর এক্সামের শেষের দিকে তখন জানানো হয়, তো গার্জিয়ানরা কেউ মানে নিতেছিল না, মানে না কথা না, ব্যাপারটা, কারণ রিলেটিভ। আর বৈবাহিক সম্পর্কে যাওয়ার মতো বয়সও তো না তোমার। না, বয়সও ছিল না তখন। তারপর তারপরে মাইনে নিতেছিল না, এক পর্যায়ে অনেক বোঝানো হয়েছিল তাদেরকে। তো এক পর্যায়ে দেখি যখন মাইনে নিতেছিল না, ও আরো বেশি সিরিয়াস হয়ে যেতেছে আমার প্রতি, বেশি কান্নাকাটি করতেছে। তখন আমিও ওর প্রতি অনেকটা সিরিয়াস হয়ে পড়ি। তখন আমি ডিসিশন নেই, ও ডিসিশন নেয় যে আমরা পালাই বিয়ে করবো। সব ডিসিশন কিন্তু ওই নিচ্ছে, আমি হ্যাঁ, যতটুকু ওই দেখতেছি নিচ্ছে। একদম দিনের শুরু থেকে। হ্যাঁ, যদি তারা যদি মানে আগে না তাকাবে ও, হ্যাঁ, আগে তোমাকে ছাদে নিয়ে যাবে ও, হ্যাঁ 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 নাম্বার নিবে ও, হ্যাঁ। বিয়ে প্রেমের কথা বলবে ও, পালায় যাওয়ার কথা বলবে ও। হ্যাঁ। তারপর তো ও বলতেছে যদি কেউ মাইনে না নেয় সিরিয়াসলি আমার যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে তখন আমরা পালাই যাব। আমি তখন ব্যাপারটা একটু সিরিয়াস নেই যে কি করব, বুঝতেছিলাম না কি করব। আমি একটু টেনশন ফিল করতেছিলাম। আমার তো বয়সটাও তেমন ছিল না তখন, স্টুডেন্ট লাইফ, ও স্টুডেন্ট লাইফ। ওকে। তো কেউ মাইনে নিতেছিল না ব্যাপারটা। তোর যখন লাস্ট পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, দিনকারে প্র্যাকটিক্যাল ছিল, তো প্র্যাকটিক্যাল শেষ কইরা ওর সাথে আমার আগের দিন কন্টাক্ট হয়েছিল যে তুমি কালকে আগামী দিন 11টা সকাল 11টার দিকে আমাদের বাড়ির একটা সামনে একটা লোকেশন ছিল, ওখানে 4 রাস্তার মোড় বলা হয়, ওখানে দাঁড়িয়ে থাকবা, কারণ আমার সাথে কোনো ফোন থাকবে না। আমি তোমাকে আগে জানাই রাখলাম। আমি বলছি তুমি 11টার ভিতরে আসতে পারবা? হ্যাঁ পারবো। তো আমি পরদিন আমি চলে গেলাম ও প্র্যাকটিক্যাল শেষ করা, আমি ওয়েট করতেছিলাম হুন্ডা নিয়ে। তো হঠাৎ করে দেখলাম যে ও আসতেছে। তা আসার পরে আমি তখন তুমি বুঝে আসছো তো যে ওকে নিয়ে পালায় যেতে হবে, প্রিপারেশন নিয়ে চলে আসছো? প্রিপারেশন নিয়ে চলে আসছি, মানে যা বলতেছে তাই শুনতেছো? আমার প্রিপারেশনটা ছিল আমি নিয়ে একদম সরাসরি আমার বাড়িতে চলে যাবো। ওকে, তারপর আসতেছে। হ্যাঁ। তো আসার পরে আমি ওর হুন্ডা তো বসালাম, পরে গাড়ি টান দিলাম। তো টান দেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে যে আমি তো আমার জন্ম নিবন্ধন কার্ডটা ফালায় রেখেছি। আমি তখন বললাম আহাই কি করলা, তাইলে তো সমস্যা। তো এটা আবার ও আনার জন্য বাসায় ব্যাক করে। তো বাসায় ব্যাক করার পরে লোকজনে দেখে ফেলে, তো ওর মাকে ফোন দেয়। ওই জায়গা থেকে একটা লোক ওর মাকে ফোন দেয় যে পিয়া তো চলে যেতেছে। তো তারপরে ওর মা ওরে আটকানোর পরে ও আসতেছিল না। তারপরে আমি ওয়েট করতেছিলাম ওর জন্য। এক পর্যায়ে একটা ছেলে আসলো, আইসা আমার বলতেছে তোমাদের বাসা কোথায়? আমি বললাম মূলগঞ্জ। তুমি কি করতে আসছো এখানে? আমি বললাম তখন এই তো কিছু না, মানে শেয়ার করতে পারতেছিলাম। তুমি যেমন সহজ সহজ ভয় পাচ্ছিলাম বলে না, তো মেয়ে ভাগাইতে আসছি। আচ্ছা, তারপরে হ্যাঁ তুমি কি মেয়ে ভাগাই নিতে আসছিলা? আমি আপনি কিভাবে জানেন? হ্যাঁ আমাদের বাসার দিকে ঝামেলা হয়েছে, তো ওরে তোর আম্মা ধরে নিয়ে গেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম যে ও অলরেডি তাদের হাতে বন্দি। তখন আমি ওই জায়গার থেকে বাড়িতে ব্যাক করি, আমার নিজ বাড়িতে ব্যাক করি। ব্যাক করার পরে বিকালবেলা 3rd পার্সন একজন লোক আমাকে ফোন দেয়, তুমি কি হাসি? আমি কি হ্যাঁ, পিয়া আমাদের বাসা আছে, মানে ওর বাসার পাশে একটা রিলেটিভ। তো পিয়া আমাদের বাসা আছে, তো তুমি পিয়া নিতে হলে তোমার গার্জিয়ান নিয়ে তুমি চলে আসো। আমি বললাম যে এখন তো এটা পসিবল না, যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে, এটা এখন পসিবল না, এটা একটা মিটে যাইতে হবে। পরে এক পর্যায়ে এরকমের তাদের ওই জায়গা থেকে কিছু লোকজন সামনে ফেজ হয়। আমার এই জায়গা থেকে বেসিক্যালি আমার মা আমাকে বেশি সাপোর্ট করে। তোমার মা লোকজনের সাথে কথা বলে, তো আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারতেছিল না আমার মা, বিশেষ করে আমার আব্বুরে। তো আস্তে আস্তে করে আমার আম্মু যখন বুঝাইতেছিল তখন আব্বু মানতেছিল না মানাটাই স্বাভাবিক, কারণ আমি স্টুডেন্ট লাইফে ছিলাম। তারপর আবার রিলেটিভ, দুঃসম্পর্কে রিলেটিভ হইলো। পরে কি হলো ফাইনালি তখন দুই গার্জিয়ান বৈশা তখন এঙ্গেজ করলো। হ্যাঁ, সামাজিকভাবে এঙ্গেজ করলো। এঙ্গেজ করার পরে তার 6 মাস পরে
করে নিয়ে আসলাম, নিয়ে এসে বিয়া কমপ্লিট। তো আল্লাহর রহমতে এরপরে ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবে চলতেছিল। না, সে লেভেলে ভালো লাগাতো, হ্যাঁ যাকে চাও তাকে ফাইনালি পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ। আর মেয়েটাও তো আমাদের বিয়েটা সেরকম হয় খুশি। 2019 এর জুনের Okay. 25 তারিখে। তো আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে চলতেছিল। ওর সাথে আমি বাড়িতে 1 বছরের মতন স্টে করি। কোভিড-19 যখন শুরু হলো তখন ও শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল, একটা সমস্যা ছিল, সমস্যার কারণে খুব অসুস্থ হয়ে পড়ছিল। তখন ওর নিয়ে আমি অনেক তখন হসপিটালে দৌড়াদৌড়ি করি। তখন আমার বিয়ের পরে আসলে আমি 1 বছরের মতন বেকার ছিলাম। তখন আমার মনে হলো যে এখন আর বেকার থাকাটা ঠিক হবে ঠিক না। হবে না। তখন আমি কিছুদিনের ভিতরে কোভিড-19 চলতেছে, মহামারী চলতেছে বাংলাদেশে, তখন সারা বিশ্বে মহামারী চলতেছে। বুঝতেছি। তো গুলশান 2 নাম্বার শামসুল আলমের রিয়েল এস্টেট কোম্পানিতে একটা জবের অফার পাই আমি। ওকে। তো হুট করেই পাই এটা। তখন আমি তাড়াতাড়ি করে ডিসিশন নিলাম যে আমার একটা জব স্টার্ট করতে হবে। তখন আমি চলে আসি, জবে চলে আসি, ওরে বাড়িতে আমার বাবা মার কাছে রাখাই। তো যখন আসতেছিলাম মানে আবার তো ডিস্টেন্সটা বেড়ে যাবে, তো অনেক কান্নাকাটি করছিল। এবার এসে আমি আল্লাহর রহমতে জবটাও ভালোভাবে স্টার্ট করি। প্রথম অবস্থা আমি মানায় নিতে পারতেছিলাম না যে ওকে ছাড়া থাকবো কিভাবে, ও মানায় নিতে পারতেছিল না। এক পর্যায়ে মানুষ বলে না যে অভ্যাসের দাস, তো এক পর্যায়ে আসলে অভ্যাস হয়ে যায়। এভাবে করতে করতে আল্লাহর রহমতে 2 বছর পার হয়ে গেল। ওর সাথে বাড়িতে 1 বছর স্টে করছি, জব করতেছি 1 বছর ধরে। তো তখন আমার ডিগ্রি, জবে আসার আগে আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে তারপরে জবে আসি। বুঝতে পারছি। তো এবার আল্লাহর রহমতে ভালোই চলতেছিল ওর সাথে। 2021 এর কথা। তো আমি টানা আমার 2022 আমার ডিগ্রি 2য় বর্ষে পরীক্ষার ডেট পড়ে। তো এর জন্য আমি টানা 6 মাস আমি কোনো ছুটি কাটাইনি, 6 মাস আর কি বাড়িতে যাইনি। তো বাড়িতে না যাওয়ার পরে আমি 2022 আমি মার্চ মাসের 31 তারিখে আমি বাড়িতে যাই এক্সামের জন্য। গত মার্চে? হ্যাঁ, এই যে বুঝছি। তারপর 6 মাস পর যাচ্ছ বাসায়? 6 মাস পরে যাওয়ার পরে আল্লাহর রহমতে এক্সাম শুরু হয়, আমি ভালোভাবে এক্সাম দিতে আসি। এর আগে যতবার আমি বাড়িতে গেছি জবে আমি এক্সামের আগে বাড়িতে গেছি। তো ওর মুভমেন্ট গুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এই প্রথম চেঞ্জ পাচ্ছ 6 মাস পর? প্রথম আমাদের কিন্তু চেঞ্জ মানে কি আরো বেশি আগ্রহ থাকার কথা? 6 মাস পর তার হাজবেন্ড আসছে, এত ভালোবাসা, এত প্রীতি, যার জন্য যে সবসময় ফলো করতো, যে তাকে টেলে নিয়ে যে ফোনে নিত, এত কিছু, যে জোর করে বিয়ে করলো, সে এতদিনে পাওয়া সে মানুষটা কষ্ট করে বাইরে বাইরে, কি খায় না খায়, কই থাকে না থাকে, 6 মাস পর আসতেছে, তাহলে তো একদম বুকের মধ্যে আগলা রাখার কথা। কিন্তু উল্টা হচ্ছে। আচ্ছা, কিরকম হচ্ছে? উল্টা হচ্ছে। আগে যেভাবে আমি বাড়িতে আসলে, জব যখন স্টার্ট ছিল তখন বাড়িতে আসতাম ছুটি নিয়ে এক্সামের আগে, তখন অনেকটা এক্সাইটেড থাকতো। না, তোমাকে নেই এক্সাইটেড বলতে উচ্ছ্বসিত, আমার বর আসছে রে। হ্যাঁ। তো এবার যখন আমি বাড়িতে যাই তখন ওই জিনিসটা ওর ভিতরে আমি ফিল করতে পারলাম না। ওই মুভমেন্টটা আর ছিল না, মুভমেন্টটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছিল। কিরকম চেঞ্জ গুলো কেমন বলো? অনেকে দেখে হয়তো শুনে বুঝবে কি ধরনের কি মুভমেন্ট করতো। কি ধরনের বলতে, আগে বাড়িতে গেলে বা বাড়িতে যখন ছিলাম ও আমার সাথে একটা পার্সোনালি একটা টাইম স্পেন্ড করতো। তো এবার যখন আমি বাড়িতে যাই ওইরকম ভাবে টাইম স্পেন্ড করতো না, করতো। তো আমি জিনিসটা ফিল করি। তো ওকে আমি কিছুই বুঝতে দিই নাই। তো আমার এপ্রিল মাসে 4টা পরীক্ষা ছিল, তারপরে ঈদের পরে, রমজানের ঈদের পরে মে মাসে আবার 3টা পরীক্ষা ছিল, টোটাল 7টা পরীক্ষা। তো 4টা পরীক্ষা আমি এপ্রিল মাসের 17 তারিখে শেষ হয়। তো ওই দিনকার আমি আবার যাওয়ার সময় আমরা বলে যেতেছি সকালবেলা আমার পরীক্ষা দিতে যাবো, ওইখান থেকে আমি আবার পরীক্ষা শেষ করে ঢাকাতে ব্যাক করবো। আমি বলতেছি, পিয়া তুমি যে আমার সাথে এইভাবে করতেছো এটা কিসের জন্য, কিভাবে করতেছি? আমি কি তোমার মুভমেন্ট তো পুরাই চেঞ্জ হয়ে গেছে, তুমি তো আগের মতন, সে আগের পিয়া নাই আমার। এই ফাইনালি বললা? হ্যাঁ, ফাইনালি বললাম। তো না, আমি চেঞ্জ হইনি। ও বলতেছে আমি চেঞ্জ হইনি। আমি এটা বলে আর কথা বাড়াইলাম না, আমি ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে ব্যাক করে আসার পরে
আমার আবার 17 দিনের মতো ডিউটি করে আমার পরের মাসে মে মাসে আবার এক্সাম ছিল, এক্সামের জন্য আবার যাইতে হবে। তো পরের মাসে আমি আবার এক্সামের জন্য যাই, এক্সাম দিতে আসছি, ওই একই মুভমেন্ট ওর ভিতর মানে চেঞ্জ, ও Change, আগের totally পেয়ার change. নাই, আগের একদম পেয়ার নাই। বদলায় গেছে। তোমার প্রতি কেয়ারিংনেস নাই, কেমন একটা ভয়েড করে, হ্যাঁ। তোমার সাথে আলাদা সময় কাটানোর যে ব্যাপার সেগুলো আর দেখো না, ওই আসক্তিটা নষ্ট হয়ে গেছে এইবার। তো আমি ভাবলাম যে ডিস্টেন্সটা হয়তো আমাদের কাল হয়ে দাঁড়ালো, আমি মনে মনে ফিল করতেছিলাম। তো তোমার আগ্রহের তো কোনো কমতি নাই। আমার আগ্রহের কোনো কমতি ছিল না। তো লাস্ট এক্সাম ছিল আমার মে মাসের 23 তারিখে। তো আমার কিছু ফ্রেন্ড ছিল, আমার ক্লাসমেট ছিল, 2টা মেয়ে বন্ধু ছিল, 2টা ছেলে বন্ধু ছিল। ওদের সাথে আমি আবার ওই যে এক্সামের ব্যাপার নিয়ে হোয়াটসঅ্যাপে আলোচনা করতাম, কথা বলতাম, তো মেসেজ করতাম। তো লাস্ট এক্সাম যেদিন আমার মে মাসের 23 তারিখে, তো লাস্ট এক্সামের দিন আমি এক্সাম দিয়ে বাড়িতে আসছি। এক্সামের সময় তো ফোন নিয়ে যাওয়া যেত না হলে, তো আমি বাড়িতেই ফোনটা রেখে দিতাম। তো ওর টেক্সট গুলা ও বাইর করে এক্সাম দিয়ে শেষ করে আসার পরে আমার আবার 6টা বাজে ঢাকা ব্যাক করতে হবে, 6টার গাড়িতে ঢাকা ব্যাক করতে হবে। তখন ও আমাকে 4টা বাজে রুমে ডাক দিল পার্সোনালি, বলতো হাসিব এগুলা কি, এগুলা টেক্সট কিসের? আমি বলতেছি দেখো না, এগুলো আমার সব ফ্রেন্ডস, পড়ালেখা, দুজন ক্লাসমেট, হ্যাঁ। 2টা ছেলে 2টা মেয়ে, এদের সাথে যে গ্রুপ ডিসকাশন করো পড়ালেখা সেগুলো। হ্যাঁ। তো ও কোনো মতেই মাইনে নিতে ছিল না এটা। তো ও যখন মাইনে নিতে ছিল না, তখন আমি তখন তো উল্টাপাল্টা কোনো টেক্সট পাইনি, না, পাইছিল? উল্টাপাল্টা কোনো টেক্সট পাইনি। ওকে। তো কোনোভাবে মাইনে নিতে পারতেছিল না। তো তখন আমি আমার ফ্যামিলির আম্মুরে ডাক দেই, আমার দাদি বাইচা আছে, আমার দাদিরে ডাক দেই যে পিয়া তুমি কিনে বললে বিশ্বাস করবা যে আমি তোমারই এখনো ভালোবাসি, আগের থেকে বেশি ভালোবাসি। ও কোনো মতে বিশ্বাস করতেছিল না, ও আমাকে উল্টা দোষারোপ করতেছিল যে তুমি রিলেশনশিপে জড়াই গেছো। তখন আমি কি বলবো, তখন আমি কোরআন শরীফ নিয়ে আসি, কোরআন শরীফ নিয়ে আসা আমি কসম কাটি মাথায় নিয়ে, তখনও মানতা ছিল না। এক পর্যায়ে আমি ওর বার্গেনিং করতেছে, অনেক বার্গেনিং করতেছে, আমি কান্নাকাটি করি, পা ধরে কান্নাকাটি করি সবার সামনে বসা, যে পিয়া এগুলো সব ভুল বোঝাবুঝি, কোনোভাবে মানতেছিল না। তখন এক পর্যায়ে আমার টাইমও শেষ হয়ে গেছে। কাঁদতেছো তুমি, আর পা ধরে কাঁদতেছি। কোরআন শরীফ থেকে কিরা খাইছো? কোরআন শরীফ তোমার মা দাদিয়াদের কিরা তো খাইছোই, বুঝছি। আর পা ধরে কাঁদতেছো যে বিশ্বাস করে এর মধ্যে কোনো সত্যতা নাই। আর তুমি যে কথাটা বললা, যেটা দেখে সন্দেহ হয়েছে, সেটা হচ্ছে কি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপের মধ্যে আছে 2টা মেয়ে 2টা ছেলে, যারা সবাই তোমার ক্লাসমেট, এবং ওখানে ডিসকাশন গুলোতে কি আছে, সেখানে কোনো নেগেটিভ কোনো কথা বা কোনো আপত্তিকর কোনো কথা দেখেনি। ওকে, তারপর? তো আমি 23 তারিখে ওর সাথে ঝামেলা হইতে থাকে। এক পর্যায়ে আমার ঢাকা আসা গাড়ির টাইম হয়ে যায়, তো এক পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। তো আমারে আগায় দেওয়া যায়, আমারে বাসা থেকে বের হয়ে আগায় দেওয়া যাইতেছিল। তো আমি ঢাকায় ব্যাক করে আসি, ঢাকায় ব্যাক করে আসার পরে তো ফোন দেই, ফোন ধরতেছিল না, পরে হঠাৎ করে ফোন ধরছে। ফোন ধরার পরে কথা বলতেছে, মানে অন্য মুভমেন্ট নিয়ে কথা বলতেছে। এক পর্যায়ে অনেক কান্নাকাটি করি, আমি ফোনেও অনেক কান্নাকাটি করি ঢাকা আইসা, কোনোভাবে মানতে ছিল না এই ব্যাপারটা। তো 2 দিন এভাবে চলতে থাকে। আমার এটাতে অবাক হচ্ছে আমি, যে কোরআন শরীফ নেকড়ে খাওয়া, তো আর মা দাদির মাথা চুইকড়ে খাওয়া, বারবার কাঁদতেছো, পা ধরতেছো, তুমি জানো যে কোনো দোষ নাই, কিসের কারণে কাঁদতেছো আর কিসের জন্য পা ধরতেছো, এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। নাকি তুমি এটা ভাবতেছো যে দোষ নাই থাকুক, ভুল বুঝে না চলে যায়? আচ্ছা, বুঝলাম। তারপর? তো আমি ঢাকা আসার পরে 2 দিন এভাবে ফোনে কান্নাকাটি করতে থাকি। তো 2 দিন পরে আমি 23 তারিখে ঢাকা আসি, 25 তারিখ রাত্রে অসুস্থ হয়ে পড়ে, আমাকে কেউ জানায় নাই। আমাকে 26 তারিখে ওর বাবা ফোন দেয়, পিয়ার বাবা আমাকে ফোন দেয়। আর অসুখ তো ছিল আগে থেকেও, একটা প্রবলেম ছিল বলছিল মাঝে মাঝে ট্রিটমেন্ট করাতে ওই মেয়েটি, তাই তো? হ্যাঁ, একটু সমস্যা তো ছিল। যাই হোক, সেদিন অসুস্থ হয়ে পড়ে। তারপর? তো তারপরের দিন 26 তারিখে ওর বাবা আমাকে ফোন দেয় সকাল 10টার দিকে। তো ফোনটা আমি রিসিভ করে সালাম দিলাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। পিয়া কই, তুমি জানো? না, আমি তো জানি না, পিয়া তো হসপিটালে। তখন আমি হসপিটালে, আমার ওরে যারা নিয়ে গেছিল, আমার বোন নিয়ে গেছিল, আমার একটা ভাতিজা ছিল ও নিয়ে গেছিল, এবং আমার আন্টি নিয়ে গেছিল। আম্মু গেছিল না। তো আমি আন্টিকে ফোন দেই, ফোন দেওয়ার পরে বলতেছে, আন্টি কি অবস্থা? বলতেছে এই তো
ওরা ইসিজি করতে হবে। তো তখন আমি বললাম যেহেতু ইসিজি করতে হবে তখন ওই জায়গায় রাখাটা ঠিক হবে না, ওরে নিয়ে সরাসরি খুলনা চলে যাও। পরে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে খুলনা রওনা দিল। আর আমি বললাম যে আমি তাহলে রওনা দিতেছি, আমি ইমার্জেন্সি ভাবে 2 দিন ছুটি কাটাইতেছি, আমি খুলনাতে আসতেছি, তোমরা খুলনাতে নিয়ে যাও রে। পরে এক পর্যায়ে 26 তারিখ ওকে দুপুর বেলা খুলনাতে নিয়ে যাওয়া হয়। তো 26 তারিখ সন্ধ্যার ভিতরে আমি আবার ঢাকার থেকে খুলনাতে যাই, নার্গিস মেমোরিয়াল হসপিটালে হয় আর কি ভর্তি হয়। তো যাওয়ার পরে দেখি আমার মা গেল, যখন খুলনাতে নিয়ে গেল তখন মা গেছে, বোন গেছে, আমার আন্টি গেছে, আমার কাকা গেছে। তো আমার ছোট যে ভাতিজাটা ছিল ও গেছে। তো যাওয়ার পরে ওর দেখে একটু ভালো লাগা কাজ করে যে হয়তো আমার জন্য অসুস্থ হয়ে পড়ছে, আমার এগুলা দেখছে, কিন্তু ভুল বোঝাবুঝি এটা তো বুঝাইতে পারতেছিলাম না, যেহেতু একটা টাইম পাইছি এখন হয়তো আবার জিনিসটা শোধাই নিতে পারবো। তো এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি সবাই বললাম যে তোমরা চলে যাও, আমি কালকে ওরে রিলিজ করাই নিয়ে ডাক্তারের সাথে কথা বলা আমি ওর বাড়িতে নিয়ে আসবো। পরে আমার মা, কাকা, আন্টি, তারপরে বোন ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। আমার একটা ছোট বাতিজা ছিল, ওরে আমি আমার সাথে রেখে দিই। তো ওদিনকার রাত্রে ওর মা থাকতে চেয়েছিল যে আমিও থাকি। আমি বলতেছিলাম তো চলে গেল। তারপর ওর মা যাচ্ছিল না। তখন বললাম যে আপনি বাসায় চলে যান, আমি কালকে নিয়ে পিয়ার নিয়ে আসতেছি। তখন বলো আমি তাহলে আমার দেশের বাড়িতে যাবো না, আমি খুলনাতে আমার বাবার বাড়িতে থাকবো। আচ্ছা তাহলে আপনি বাবার বাড়িতে যান। পরে গেল বাবার বাড়িতে। রাত্রের বেলা আমি ওর পা ধরে কাঁদতাছি কেবিনের ভিতরে বসে, আমি আমার ছোট ভাতিজাটা ও বসে ছিল নিচে ফ্লোরের ভিতরে, আমি সিটের বসে কেবিনের সিটে বসে আমি পা ধরে কাঁদতাছি। তো আমার পাও ছিটায় মারতেছে, শুধু পা ছিটা মারতেছে। তো বাহির থেকে একটা নার্স ফলো করে, নার্স ফলো করার পরে আমাকে ডাক দেওয়ার পরে বললো যে তোমাদের কি হয়েছে। আমি বলতেছি একটু ভুল বোঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ও ব্যাপারটা মানতেছিল না কোনো মতে। আচ্ছা আমি ওরে বুঝাইতেছি। তখন ওরা যে নার্সটা অনেক বুঝাবুঝি করে, অনেক বুঝায়, কিন্তু অবস্থা ছিল না, নার্সের কথাও শুনতেছিল না। তো এক পর্যায়ে রাত 1টা বাজে নার্স আমাকে ডাকার পরে বলতেছে তোমাদের ভিতরে যাই হয়েছে মিট করে নাও। আমি বলতেছি হ্যাঁ মিট করার তো চেষ্টা করতেছি, কিন্তু হইতেছে না। তো নার্স বলো ওরে আমি ঘুমের ইনজেকশন দিয়ে যাইতেছি, ওই ঘুমাক, সকালবেলা ফ্রেশ হলে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তো তুমি মিট করে নিও। পরে সকাল হওয়ার পর ও স্যালাইন চলতেছিল, আমি কিন্তু ওর পাশে শুই না, আমি ওর পা ধইরা আমি ওই যে পায়ের উপরে লুটাইছিলাম সারা রাত। আমার ভাতিজা ফ্লোরে ছিল, আমি ওর পায়ের উপরে লুটেছিলাম। তো সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, ঘুমাইয়ে দেখতেছে আমি পায়ের উপর লুটানো, আমি ঘুমাই গেছিলাম। তো হঠাৎ করে আমার পাড়া ঝাঁকি মারলো। হ্যাঁ, ঝাঁকি মারার পরে আমার ঘুমটা ভাঙে যায়। পরে আমি বলতেছি তুমি উঠছো? বলতেছে তুমি আমার পায়ের কাছে কিসের জন্য? আমি বলতেছি পাশে জায়গা নাই তো এর জন্য পায়ের কাছে শুয়ে আছি। কিন্তু আমি যে ওরা সারা রাত পা ধরে কাঁদছি, পায়ের উপর লুটাইছি, এটা আর ওর কাছে বলিনি। তো এক পর্যায়ে ও আবার অসুস্থ হয়ে পড়ে, আমি ওর নিয়ে কান্নাকাটি করি, এক পর্যায়ে আবার অসুস্থ হয়ে পড়ে। তো ডাক্তার আইসা অক্সিজেন লাগায়, তারপরে পালস অক্সিমিটার লাগায় হাতে একটা। তো ওর হাতেও একটা লাগাইছে, আমার হাতেও একটা লাগাইছে। তখন আমার ডাক্তার বলতেছে যে তোমার পালস কত? 96, আর ওর পালস 98, ওরটা অনেক স্বচ্ছ তোমার থেকে। তো ওর কিছুই হয় নাই, ও কালকে থেকে যা করতেছে পার্সোনাল ভাবে আমাকে মানে বলো কি হ্যাঁ কোন জগতে ছিলাম, লাগলো পার্সোনাল তার মানে ওর কিছুই হয়নি, যা করতেছে অভিনয়, সব অভিনয় ছিল। তো আমি এটা কারোরই বুঝতে দিইনি, মাথাটা তো আমার ঝাটকা লাগলো একদম। এবং ডাক্তার তো কম স্মার্ট না, তোমার হাতে পালস অক্সিমিটার দিয়েছে, অক্সিমিটার একটা দিয়েছে ওর হাতে, তোর আসছে 96, ওর আসছে 98। তখন আমার 98 ও আমি 96 ও 98। তখন বলছে যে তোমার চাইতে ওর পালস রেট সচল, এবং সিজি বাকি রিপোর্ট তো আগে করেছে, সবতে দেখা যাচ্ছে তার কোনো প্রবলেম, কোনো সমস্যা কিচ্ছু নাই, অভিনয় চলতেছে। গোটা খুলনা, বাগেরহাট, মংলা সবকে অভিনয় পাগল করে রাখছে। তো
ডাক্তার এটা ডাকে আলাদা ভাবে বলছে তোমার? হ্যাঁ। সর্বনাশ। তো অভিনয় চলতেছে, তো আমি কারোরই বুঝতে দিই নাই। পরের দিন সকালবেলা ওর মা আবার ওর বাবার বাসা থেকে চলে আসছে। আচ্ছা, এটা তো ওই মেয়েটাকে হারায় দিবে। ওই যে কি নাম মেয়েটার, মরিয়ম নাকি মরিয়ম মান্নান, ওই যে মা হারায় গেছিল বলে যে কাঁদতেছিল এরকম করে কাঁদতেছিল, এটাও কেমন কথা হলো? তো ওরেও তো হারায় দিবে, যে ধরনের কথা তুই বলতেছিস রে, হ্যাঁ? আর শুরু থেকে তো অ্যাক্টরের পক্ষে তো এরকম অ্যাক্টিং করা সম্ভব না। শুরু থেকে তো ওর বাবা আমি মা ধরেছিলাম গল্পের, আমিও কিন্তু এই ইসে দৃশ্যপটে কল্পনায় চলে গেছি যে নার্স বুঝাচ্ছে, তুই পা ধরে শুয়ে আছিস, আমি এগুলোর মধ্যে ছিলাম। আর আমি মোর বলতে চেষ্টা করছিলাম, আর একটু হলেই বলতাম হয়তো, আহারে ভালোবাসা, কি প্রেম, কি মহব্বত। পুরোটাই অভিনয়, ডাক্তার বলতে। পুরোটাই অভিনয়। তো আমি কারোরই বুঝতে ডাক্তার আর পারছিলাম কি না। বলছে, ডাক্তারের কথা শুনে তো অনেক ডাক্তার স্মার্ট এটাই ডাক্তার বলছে, দেখছি। হ্যাঁ। দুজনে অক্সিমিটার দিয়েছে, যে বলছে তোমার চেয়ে তো ওর পালস সচল। সচল, হ্যাঁ। ওর ইসিজি বাকি রিপোর্ট সব নরমাল। নরমাল। সো দিয়ে কি বলছে কথাটা, টেনশনে কিছু নাই, তোমাদের ভিতরে যা হয়েছে এটা মিট করে নাও। মিট করে না, কোনো কাহিনী হয়েছে যার জন্য সে অভিনয় করতেছে, আর গোটা খুলনা বাগেরা সব পাগল হয়ে গেছে। তো তারপরের দিন ওর মা আসে, আহ, ও এক পর্যায়ে ওর মার সাথে ওর বাবার বাড়িতে চলে যাবে। যেহেতু শরীর ভালো না, শাক লতা পাতা খেয়ে ওকে তরতাজা করতে হবে, এর জন্য মোটা তোর কাছ থেকে দূরে যেতে দূরে চাচ্ছে, যেতে চাচ্ছে। ডিস্টেন্স লাগবে। হ্যাঁ। হয়তো কোথাও মন মজেছে কোনো পিরিতে, আবারও বাঁশ বাগানের গল্প, বাঁশ বাগানের গন্ধ, এই বাঁশ বাগান আমাকে শেষ করে ফেলবে। গল্পটাকে আবারও ভুলে ফেলবো, যে আমার বাড়িতে আর বাথরুম করতে ভালো লাগে না, এই দূরে যাব উন্মুক্ত আকাশের নিচে, এখানে তো কেউ নাই, বিঘার পর বিঘা বিরান ভূমি, উপরে পূর্ণ চন্দ্রিমা, বাস বাগানের ভিতরে ঢুকে আমি আমার প্রাকৃতিক কাজ শেষ করব। আগে ছোটবেলায় করতাম, কতকাল করিনি। আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবা, যে দূরে দাঁড়িয়ে থেকে আমাকে একটু ইটা মারো, একটা ইটা মারতেছে, লাগেনি করতেছে, আর এদিকে কিন্তু সে তার আগের কোন পূর্বতন কোন ভালোবাসার মানুষের বাহুডোরে বন্দি। ইস, কি নোংরা গল্প আমি বলছি, বাট এই ঘটনা প্রতি মুহূর্তে ঘটে চলেছে আমাদের জীবনের সাথে। তোর ঘটনার সাথে এই ঘটনা খুব বেশি দূরে না, কিন্তু এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, যার জন্য কোরআন শরীফ ছুঁয়ে তুই কিরা খাচ্ছিস, মায়ের কাছে কাঁদতেছিস, দাদিকে এক পা তো চলে গেছে, তো দাদির অনেক বয়স, তার পা ধরে কাঁদতেছিস, চাকরি বাকরি ছেড়ে চলে আসছিস, লেখাপড়া ঠিক নাই, কিছু ঠিক নাই, সারা রাত ধরে পায়ের মধ্যে উছড়ায় পড়ে পা ধরে পড়ে আছিস আর কাঁদতেছিস, কথায় কথায় ফোনে কি সামনাসামনি সব সময় পা ধরে কান্নাকাটি। ওয়ারাজ এই মেয়েটার কাছে কখনোই তুই প্রথম থেকে যাসনি, যতটুকু তোমার কাছ থেকে গল্প আমি শুনেছি, এই মেয়েটাই তোমার দিকে আকৃষ্ট করেছে তাকে নিজে, বিভিন্ন রকমের রূপ ঢং এবং তার নাখরা দিয়ে, তাই তো? এবং তোমাকে তার প্রতি প্রলুব্ধ করেছে, তোমাকে প্রথম সে ডাক দিয়ে ক্লোজে নিয়ে আসছে, তোমাকে প্রথম নাম্বার কালেক্ট করে তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে, তোমাকে প্রভোগ করেছে যাতে তুমি তারে নিয়ে পালিয়ে যাও, এবং তাকে যে কষ্ট দিচ্ছে যে ঘুগরা পোকা, সেই পোকার বীজ সারা জীবনের মতো মেরে দাও, দিয়ে ওকে শান্ত করো শারীরিক এবং মানসিক ভাবে। তুমিও সেটা ভালোভাবে 1 বছর পালন করেছো, আর যখনই গ্যাপ পড়েছে তখনই পাগল হয়ে গেছে। তাহলে এখানে মন না শরীর? শরীর ইজ সো ডেসপারেট, তার অসম্ভব ভালোবাসা, নাকি শরীরের তেজ মেটানো? এখন যা বলতেছি তোমার গল্পের উপর বেস করে, আমি জানি না যে আসলে তোমার আবার অন্য কোনো গল্প মেয়েটা এসে বলবে কিনা, এমন কোনো ব্যাপার না তো, সত্য বলতেছে। পুরোটা শেষ করি। আচ্ছা, শেষ করো, আমরা কিন্তু একদম একদম শেষের দিকে। হ্যাঁ, তো পরের দিন ওর মা আসে, ওর মা আয়সা ওরে তোমার কাছ থেকে ডিস্টেন্স চাচ্ছে। হ্যাঁ, ডিস্টেন্স চাচ্ছে, কত তাড়াতাড়ি তোমার কাছ থেকে দূরে যাওয়া যায়, যাতে করে যার সাথে যদি অন্য কোনো সম্পর্ক থেকে থাকে তার সাথে সম্পর্কটা ব্রিজ করতে পারে। এর জন্য এত অভিনয়, মৃত্যু বা মরে যাওয়াটাই। তো এক পর্যায়ে ওর মার সামনে বসে ওরা আরেকটা জিনিস জানার, আগেও তো অসুস্থতার ভান করতো, সেটাও কি এই কারণে? তাহলে তখন আমি বুঝতেছিলাম না যে অসুস্থ, আমি তখন ফিল করতাম যে আসলে অসুস্থ। আগেও তো করতো, সেটাও কি? তাহলে এগুলোরই ছিল নাকি আসলে তখন অসুস্থ ছিল? অসুস্থ ছিল। আচ্ছা, এটা ছিল অভিনয়, এটা ছিল অভিনয়। ওকে, তারপর মা কে বললো নিয়ে যাও আমারে, যেহেতু আমি ভালো নয়, মাছ মাংস। ওর মার সামনে বসা ওর পা ধরে কান্তাছি, ও এক পর্যায়ে পা ধরে টানতাছে, তো টানতাছে, আমি পা ছাড়তাছি না, আমি ফুলরে ধরাই বয়ে আছিলাম। তো এক পর্যায়ে নার্সরা সবাই ফলো করতেছিল, অনেক কান্নাকাটি করি, এক পর্যায়ে লিফটে করে ও নিচে নাইমে আসে ওর মার সাথে, পরে আমি সিঁড়ি দিয়া নিচে নাইমে আসে, আমি আর লিফটে ঢুকি নাই। তো ওর মার সাথে আইসা ও একটা গাড়িতে উঠা যাইতেছিল আর আমার টাটা দিতেছিল। তো আমি টাটা দিচ্ছিল, তো আমি ওই গাড়ির পিছনে পিছনে দৌড় শুরু করি। তো মোটামুটি 4-5 মিনিটের মতো দৌড়ানোর পরে
একটা পর্যায়ে আমি উষ্টা খাইয়া পড়ে যায়, আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়, আমার হাতে কাইটাও যায়। হাসিব সিনেমাতে তো এরকম করেনি শাকিব হ্যাঁ। খান কোনোদিন মনে হয়। তো আমার ভাতিজা আমার পিছনে পিছনে ধরেতেছিল, আমি জাস্ট ওর গাড়ি ফলো করে ওর গাড়ির পিছনে ছুটতেছিলাম, আমার সামনে কি আছে, আমি যে মেইন রোডের ভাতিজারও তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। হ্যাঁ, ও ভাতিজা অনেকটা আমার ব্যাপারটা দিকে অনেকটা সিরিয়াস হয়ে যায়, ভাতিজাটাও আমার পাশে অনেকটাই সাপোর্ট করে। তো এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে যখন আমি অ্যাক্সিডেন্ট করি, তখন ও গাড়ি থেকে নেমে পড়ে বলতেছে, আম্মু তুমি যাও, আমি 2 দিন পরে আসতেছি। আমি আবার দেশে ফোন দিয়ে বলতেছি, তোমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসো। আমি ওরে নিয়ে দাঁড়াইতেছি, আমি লোকেশন দিলাম, আমি এই লোকেশনে আছি। তো আমার মা, আমার আন্টি, তারপরে আমার একটা ফুপু, একটা পাশে ভাই একটা ফুপু ছিল, তো ওরা নিয়ে গাড়িতে নিয়ে আসে। গাড়ি নিয়ে আসার পরে গাড়িতে করে যাই, অ্যাম্বুলেন্সে করে যাই। যাওয়ার পরে পরের দিন আমার ঢাকা ব্যাক করতে হবে, কারণ আমি 2 দিনের ছুটি নিয়ে আসছি। হ্যাঁ, পরের দিন আমি সকালবেলা ওরে নিয়ে যাই। যাওয়ার পরে বাড়িতে বসে আবার রাত্রে, কেউ দেখে নাই, চুপচাপ ওর পা ধরে কান্নাকাটি করি, বুঝানোর চেষ্টা করি, বুঝতেছিল না। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পরে বলতেছে আমি তো ঢাকা যেতে হবে। তো এক পর্যায়ে হঠাৎ করে একটা ফোনটা বাইর করলো, ফোনটা বাইর করে, হাসিব তুমি যে আমার যতই বুঝাইতেছো, আমি একটা রিলেশনশিপে অ্যাডিক্টেড। আমি বললাম মানে? আমি বিশ্বাস করি না এগুলা। বললো আমি তোমার ফোন ধরাই দিচ্ছি। ফোন ধরাই দেওয়ার পরে ছেলেটা বলতেছে, হ্যাঁ আমি রেজওয়ান, আপনি কি ওর হাজবেন্ড? আমি বললাম হ্যাঁ। আপনি কি আপনার স্ত্রীকে জোর করে রাখতেছেন? আমি কেন আমার স্ত্রীকে জোর করে রাখবো কেন? আর আপনি আমাদের এই ব্যাপারটা জানেন কিভাবে? বলতেছে ও আমার ফ্রেন্ড, অনেক ক্লোজ ফ্রেন্ড। তখন রিলেশনের কথাটা স্বীকার করে না। তো তখন আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে সত্যি রিলেশনে অ্যাডিক্টেড। তো ও ছেলেটা বলতেছে আমার ফ্রেন্ড, আর পিয়া বলতেছে আমি রিলেশনশিপে অলমোস্ট অ্যাডিক্টেড। তখন আমি মানিয়ে নিতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে ছেলেটাকে অনেক বোঝানোর পরে পিয়ারে বলি, আচ্ছা আমি যখন এই সিচুয়েশনটা দেখতে পারি, তখন আমি ডিসিশন নিলাম যে আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসি, একসাথে থাকার চেষ্টা করি, একসাথে থাকি, যতই কষ্ট হোক একসাথে থাকতে হবে। কেন তোমার মধ্যে ওর প্রশ্নে তৈরি হলো না? কোনো কিছুই তৈরি হয়নি। কোন পৃথিবীর মানুষের ভাই? তখন আমি ওরে নিয়ে সারাটা দিন ওর পা ধরে কান্নাকাটি করি, আবার কান্নাকাটি করি। তখন দিনের বেলা কান্নাকাটি করি, আশেপাশের বাসার যত মানুষ ছিল সবাই আমার কান্নাকাটি শুনে আমার বাসাতে চলে আসে, যেহেতু গ্রামের বাড়ি। বাসাতে চলে আসার পরে সবাই বুঝাইতেছিল, পিয়া তুই এগুলো কিসের জন্য করতেছিস? আসলে পিয়ার আর আমার বন্ডিংটা এমন ছিল, কেউ এক্সপেক্ট করতে পারতেছিল না। কিন্তু তো বুঝতেছো যে অভিনয় করছে, ডাক্তার মিটিং দিল, কিন্তু পিয়া নিজে থেকে বললো যে আমি পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছি রে জওয়ানের সাথে। তোমার ভিতরে ক্ষোভ, অভিমান, ঘৃণা আসলো না? কারণ আমি আমার ভালোবাসার সম্মানটা বজায় রাখতে চাই। তোরে তো ভাই গ্রাম্য সালিশে নেওয়া দরকার। গ্রাম্য সালিশে কাকা বা চাচা এরকম, কাকা না এটা তোর আইপিসি এসে দাঁড়াতো ভাই, কাকা যেহেতু কম বয়স, পিছিয়ে দাঁড়ালে সমস্যা নাই, বসা লাগবে না, দাঁড়ায় থাকবে। আর বেশি সময় নাই কিন্তু আমাদের, সালিশ শুরু হলো কিন্তু গ্রাম্য সালিশ। বেত্রাঘাতের ব্যবস্থা আছে তো গ্রাম্য সালিশে এখন আছে না? দরকার হলে কিন্তু কাকা 2জন মিলে আমরা বেত্রাঘাতে যাব। তো অনেক কান্নাকাটি করার পরে এক পর্যায়ে বুঝে ঢাকায় নিয়ে আসি। তো আমার কাকার বাসাতেই নিয়ে আসি আমি। কাকা কি করলা তুমি তখন? তুমি এসব শুনে তুমি তো একই কাছাকাছি বয়স, খুব বেশি বয়স তো না তোমার। তো তুমি এসব যখন জানতে ডিটেলে, আমি অনেক বুঝাইছি যে ও থাকবে না, তুই শুধু শুধু মানে কষ্ট করতেছিস, ও কিছু দিয়ে বাঁধবে না। কয়দিনের পার্থক্য তোমাদের বয়সে? আমার 1.5-2 বছর হবে এরকম। ও ছোট আর তুমি বড়। তো পিটুনি তো মাস ছিল না তখন? ওকে, তারপর আমি নিয়ে আসি ওর বাসাতে। নিয়ে আসার পরে ওরে এক পর্যায়ে মে মাসের 29 তারিখে আমি নিয়ে ওরে নিয়ে। কাকা কি ফ্রেমে আছে? ওকে, কাকার জন্য একটা চেয়ার এখানে একটু ছোট করে নিয়ে এসে দিই আমরা। ওকে, নাকি কাকা এভাবে থাকবে? ওকে। তারপর এক পর্যায়ে আমি ওকে নিয়ে, আমার কাকার একটা ছোট ভাই ছিল ওরে, তারপরে আমার একটা ফুফা ছিল, এদেরকে নিয়ে আমি হাতির জিলে ওরে নিয়ে ঘুরতে যাই। তো ঘুরতে যাওয়ার পরে ঘুরতে যাই, মনটা ফ্রেশ করতে চাচ্ছি না। কোন পৃথিবীর? কিন্তু ও যে কারোর সাথে অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড বলেছে তো, কারোর আমি এটা বলি নাই। আমি সবার সামনে মৃত্যুর অভিনয় করছে সেটাও বলিসনি। সবার সামনে আমি আমার দোষটারে স্বীকার করতেছি, হ্যাঁ আমার দোষ। তোর দোষ কি? ও আমার বলতেছে যে ও হাসিব রিলেশনে অ্যাডিক্টেড। তো তখন স্বীকার করলি যে হ্যাঁ আমি অ্যাডিক্টেড? না, আমি অ্যাডিক্টেড স্বীকার করিনি। আমি ওকে বুঝাইতেছিলাম এগুলো আমার ফ্রেন্ড সার্কেল, বাট আত্মীয়স্বজনকে বোঝাচ্ছে যে আমার দোষের জন্য। হ্যাঁ, আমার দোষের জন্য। আমি কিসের জন্য আমি ফ্রেন্ডদের সাথে, মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলতে, আমি এটাই বুঝাইতেছিলাম। তখন আত্মীয়স্বজনও মাইনে নিচ্ছে যে আসলে তোরই দোষ।
তখন এ ও আল্লাহ। অলমোস্ট পিয়ারই সাপোর্ট করলো সবাই Almost করবে, PR-ই যেহেতু তুমি নিজে থেকে বলছো যে হ্যাঁ, দোষ আমার। হ্যাঁ। তো ভাইরাস আমি কত যখন বড় বড় ঘটনা ঘটাচ্ছে, আরেকজনের সাথে থাকে বেটা। আমি যখন ঢাকাতে নিয়ে আসি, তখন ঢাকাতে নিয়ে আসার পর ওই ছেলে আমাকে বারবার একটা নাম্বারের পর একটা নাম্বার থেকে আমার ডিস্টার্ব করে দিচ্ছিল। রেজওয়ান যে ছেলে পরকীয়া করে হ্যাঁ। সেই সাহস পাচ্ছে ডিস্টার্ব করার। ডিস্টার্ব করে, এক একটা নাম্বার দিয়ে ডিস্টার্ব করে, আর আমি নাম্বারটা ব্ল্যাক লিস্ট করি, কারণ আমার ওই নাম্বারটা আমার অফিসে দেওয়া ছিল, যার কারণে আমি ফোনটা সিমটা অফ করতে পারতেছিলাম না। বড় হয়েছে কাকা কইও, কোন পৃথিবীতে মানুষ, কি বাংলাদেশে বা আমাদের দুনিয়াতে নাকি এলিয়েন কোন 2050 বলছিল, 2050 সালের না তো এলিয়েনের সাথে প্রেম করছে। কোন পৃথিবীর মানুষ? ও বেটা পরকীয়া করে তোর বউয়ের সাথে, ওকে তুই দৌড়ের পরে রাখবি বাপজান, ও উল্টা তোরে ফোন। আরেকটা ব্যাপার হচ্ছে কি, পুরো আমি একটু বলি, ও যেমন অফিসে থাকতো তখন আমার বাসায় ওই মেয়ে সারাদিনই ফোনে কথা বলতো ওই ছেলের সাথে। ওরা আমি অনেকবার বলছি যে তোর বউ সারাদিন এই তো প্রমাণিত যে পরকীয়া আমাকে সম্পর্কে আছে। বুঝাইতেছে, আমি আরো উল্টা ওদেরকে বুঝাইতেছি, না এগুলো কিচ্ছুই না, ও ওর ফ্যামিলির সাথে কথা বলতেছে, কিন্তু আমি তো জানি ব্যাপারটা। ফাইনালি কি হলো? ফাইনালি ওকে ওর বাবা জুন মাসের 3 তারিখে নিতে আসে, নিয়ে যায় ওর বাসা থেকে নিয়ে যায়। হ্যাঁ, 1 সপ্তাহের মতন ওর বাসায় স্টে করে। তো নিয়ে যাওয়ার পরে যায় বলতেছে, পিও বলতেছে, ওর বাবা বলতেছে, তোমার জন্য আমি জব রেডি করছি, তুমি ঢাকা জবটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমি বাসাও দেখতেছি, তো তুমি মোংলাতে চলে আসো। পরে আমি অলমোস্ট চাকরি থেকে তখন রিজাইন দিয়ে দিই। রিজাইন দেওয়ার পরে চাকরিটা গেল নাকি না মাঝখান থেকে? হ্যাঁ, অনেক কষ্টের চাকরি ছিল তোর, অনেক কষ্টে। আর রিয়েল এস্টেটের চাকরি যে কি কষ্টে সেটা তো আমি তো বুঝি। হ্যাঁ, তারপর তারপরে 3 তারিখে নিয়ে যায় আমার কাছ থেকে। আমি চাকরি থেকে রিজাইন দেওয়া 4 তারিখে সন্ধ্যাবেলা অফিস থেকে বের হই। বের হয়ে আমার কাকার বাসায় আবার আসি। তো 5 তারিখে আমি সকালবেলা নিকেতনে বৈশা, আমার কাকার ছোট ভাই ওর নিকেতনে ওর অফিসে যাই। ওর অফিসে যায় বলতেছে, সাজু আমি একটু পরেই বের হবো, তো সবার সাথে মিট করা যায়, আর তো হয়তো ঢাকাতে এরকম একটা আসা হবে না, তোদের সাথে দেখা হবে না। ফাইনালি কি হলো? ফাইনালি তখন আমি নিকেতনে বৈশা পিয়ারে ফোন দিই, ফোনটা রিসিভ করার পর বলতেছে তুমি আসবা না। আরে তুই তো চাকরি ছেড়ে দিছিস এর মধ্যে। আমি বলতেছি তুমি কি বলতেছো, বুঝতেছো? সব শেষ হয়ে গেছে। বলতেছে তুমি আসবা না, তুমি আসলে আমি বিষ খাবো। আমি তখন বুঝাইতেছিলাম যে আমি চাকরি ছেড়ে দিছি। কাকা এগুলো কি সত্য স্টোরি কাকা? একদম সত্য, আমার সত্য কথা বলতেছিস? আমি তো জব করতাম না। এই যদি গল্পের ধরন হয়, না আমার এই ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামের উপর, না প্রেমের উপর, না অসম্ভব ঘৃণা এগুলোর জন্য। তখন ওর প্রতি আমার কোনো ঘৃণা জমতেছিল না। ব্যাস বেটা, তো আমি তখন ও আমার সাথে কথা বলতে বলতে ফোনটা অফ করে ফেলে। আমরা শুনে নিতে পারতেছি না, এরা জমতেছে না। তাও জুন মাসের 5 তারিখে ফোনটা অফ করে ফেলে। আর নিকেতনে তুমি রেজিগনেশন দিলা, তারপর পরে বলছে তুই যদি আসিস তাহলে বিষ খাবো, তার মানে চাকরিটাও গেল। চাকরিটা গেল। Okay, তারপর তো আমি আমরা finishing এর দিকে ওর যাচ্ছি। বাবারে না জানাই আমি হুট করে রওনা দিয়ে যাই। তো রওনা দিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমি 9টা বাজে বাসায় যেয়ে পৌঁছে যা বাসায় ঢোকার আগে ওর বাবারে ফোন দিই, গেটের সামনে আসছি, গেটটা খুলেন। আর পিয়ারে পাওয়া যাচ্ছে না মানে হ্যাঁ, ও বিকালবেলা বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর থেকে আর বাসায় আসেনি। পরে এক পর্যায়ে আমার বাসায় ঢোকার পরে সবাই দেখতেছে, হুড়াহুড়ি করতেছে। তো আমার এ নিয়ে ওরা সবাই থানায় গেল, জিডি করলো, আমিও জিডি করলাম। পরের দিন আমার বাবা আমাকে সব জানাইলাম যে এই অবস্থা। মেয়ে কই পালাই গেছে নি আবার? জানি না, তখন আমি জানি না। ছোটবেলা থেকেই তো পালানো অভ্যাস, একবার তোর সাথে পালাইছে। হ্যাঁ, তো কি পরে পালাই গেল? তখন আমি জানি না যে ও পালাইছে কিনা। তো এর আগে আবার এর মাঝে ওর ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তখন আবার এলএলবি ভর্তি হওয়ার জন্য আমাকে প্রেসার এই খরচপাতি তো সবই তোমাকে সবই আমি বহন করছি। আমি আমার পড়াশোনা চালাইছি, আমার বোনের পড়াশোনা চলতেছিল, ওদিকে আমার পরিশ্রমী পিয়ার পড়াশোনা চালাইতেছিলাম আমি। এর মধ্যে পরে যাই, বাসায় যাওয়ার পরে ওরা পাই না, জিজি করার পরে আব্বুরে জানাই। পরের দিন আরিশা ওরা আমারে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। খুব খারাপ একটা অবস্থার ভিতর আমাকে নিয়ে যায়, খুব মানে অসুস্থ হয়ে পড়ি। তো যাওয়ার পরে তার 4-5 দিন পরে ওর বাবা আমাকে ফোন দেয় সকালবেলা, ফোন দিয়ে বলতেছে পিয়া তোমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। পসিবল? আমি বলতেছি পসিবল না। কিভাবে পসিবল? পিয়া মিসিং হলো 4-5 দিন আগে, এখন বলতেছেন ডিভোর্স দেয়া দিছে। পরে এইভাবে করতে করতে ডিভোর্স দেওয়ার পরে তো এটা সবাই আমাদেরকে ফেমে পাওয়া যাবে। আচ্ছা, অসুবিধা নাই, প্লিজ। তারপর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেয় আমাকে পর্যায়ে। তো আমি ওটা দেখে আমি অনেকটা ভাঙা পড়ি, অনেকটা। এভাবে করতে করতে 3 মাস আমি বাড়িতে পাগলের মতন করি। 3 মাসে আমার কাছে যে ক্যাশ ছিল, আমি ওরে হারানোর পরে যে যেমনে বলছে
যে তুই অমুক জায়গায় গেলে, অমুক মাজারে গেলে তুই হয়তো আবার ফিরে পাবি। তো এরকম বলতে বলতে আমার একটা দুঃসম্পর্কের ভাই লাগে। আশা আছে ওর আর কি। এখনো পাওয়ার আশা? তখনও পাওয়ার আশা তখনও আছে। পাওয়ার আশা ছিল। যত রকমের তো- যত রকমের টোটকা বলেছে সেই টোটকা তুমি অ্যাপ্লাই করছো। ওই মাজারে যাও, ওই অমুক পুকুরের নিচে অমুক বাইন্ধা আসো, সব করছো তুমি। সব করছে। আচ্ছা, টাকা এইভাবে পয়সাগুলো করতে শেষ করতে করছো। আমার কাছে সর্বশেষ 1 লাখ টাকার মতো ক্যাশ ছিল, এইভাবে সব শেষ হয়ে শেষ। আইতে- এটা বহু আইতেছিল। কষ্টে জমানো এভাবে করতে টাকা, করতে তোমার 3 বোনকে মাস তুমি গেল। মানুষ আমি করেছো। চিটাগাঁয়ে গেছি, চিটাগাঁয়ে একটা মাজার আছে না, প্রেম বিবির মাজার, যাই হোক, ওইখানেও গেছি আমি। তো ওইখানেও যাওয়ার পরে কোনো সলিউশন হইতেছিল না। এভাবে আমি করতে প্রেম করতে বিবির মাজার, আমি জানি না ভাই, প্রেম বিবির মাজার আছে, ওখানেও গেছি সলিউশনের জন্য। হ্যাঁ। সম্ভাব্য অসম্ভাব্য সব কাজ করেছো মেয়েটাকে ফিরিয়ে আনা। হ্যাঁ, আমি ভাবতাম যে আমি লাইফে কখনো আমি পরাজয় মেনে নিতে পারি না। তো এভাবে করতে করতে 3 মাস শেষ। তো সেপ্টেম্বর মাসের, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের 27 তারিখে ওর একটা ডকুমেন্টস আমার কাছে আসে। তো না, ডিভোর্স না, ওই ছেলেদের সাথে ওর কিছু ছবি আমার সাথে আসে, আমার কাছে আসে। তো এগুলো দিয়ে হচ্ছে ওর একটা বান্ধবী। দেওয়ার পরে তখন আমার একটু হালকা ঘৃণা লাগে, তখন একটু লাগে। তখন আমি রেজওয়ানকে ফোন দেই। ফোন দেওয়ার পরে রেজওয়ানের বাসা হচ্ছে বাড্ডা। যাই হোক, হ্যাঁ, বাড্ডা। তো ফোন বাই দেওয়ার দ্য পরে ওয়ে, আপনারা চাইলেও কিন্তু, আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, যার কথা বলা হচ্ছে তার অধিকার আছে আমাদের স্টুডিও। যোগ সাজস নাই, বাট আমরা আপনাদের নিজেদের কথা যদি বলতে আসেন, প্রিয়া বা রিজওয়ান, আপনারা নিজেদের কথা বলতে পারেন, আপনাদের পক্ষ অবলম্বন করে যদি কিছু বলার থাকে আপনারা শেয়ার করতে পারেন। অফকোর্স আপনাদের কথা আমরা প্রচার করব। তারপর তো এক পর্যায়ে ছবিটা আমার কাছে একদম আসার পরে, শেষ হ্যাঁ, মুহূর্তের দিকে। শেষ মুহূর্তের দিকে আসছি আমি। ওটা তো দেখে আমি একটু ঘৃণা হলো, একটু ঘৃণা হয়েছে, একটু কারণ অল্প। ক্লোজলি ছবিটা আমি দেখি নাই। 3টা ফ্রেন্ডের সাথে রেজওয়ান, বাদ বাকি আরো 2টা যাই ফ্রেন্ড হোক, ছিল ওর। এখন একটু ঘৃণা হ্যাঁ, হয়েছে। একটু ঘৃণা তারপর? আসছে। তারপর আমি রেজওয়ানকে ফোন দেই। রেজওয়ানকে ফোন দেওয়া বলতেছি, পিয়ার ছবি এগুলো কার সাথে? বলতেছে মাঝেরটা আমি রেজওয়ান, ফার্স্টে যে আছে ওই রাকিব, আর পিছনে একটা নাম বলে নাই, আর সবার শেষে হচ্ছে পিয়া। তো তখন একটু খারাপ লাগা কাজ করে। তারপরের মাসে আমি মোটামুটি ভাবে শিওর হই। রেজওয়ান একদিন ফোন দেয়া বলতেছে, আমি আবার এগুলো জানার তুমি পরে, জানতে এই সব ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত করছি না। কাকা, Day তুমি by চেয়ার day নিয়ে ওরে বসতে share পারো করতাম। কিন্তু, নাকি Day by day- ভাবে কমফোর্ট ফিল করতেছো? Day by তুমি day- জানতে সব? আমি সবই জানি, সবই বুঝাইছি। ডে বাই ডে ওর সাথে আমি শেয়ার করতাম। তারপর এখন finally কি হলো? ফাইনালি তো রেজওয়ানকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে ওইগুলো বলে যে আমি ফ্রেন্ড। তখনও বলে আমি ফ্রেন্ড। আমি বলতেছি, পিয়া তোমার কাছে ছবি তুলছে, ফ্রেন্ড কিভাবে হোক? ফ্রেন্ড হলে ছবি তুলতে পারে না, ও আমাকে বলতেছে। তারপরের মাসে, অক্টোবর মাসে আমি কনফার্ম হই না, নভেম্বর মাসে, কি কনফার্ম হয়েছে সেটা শুধু বলো। আমাদের যা নভেম্বর বোঝার মাসে বুঝছি। 21 তারিখে আমার কাকাও বাড়িতে যায়। তো রাত্রের বেলা আমি এগুলা ছবিগুলো পাওয়ার পর থেকে, আর আমি বেসিক্যালি আমি কনফার্ম 3 মাস, করো, তুমি এই হ্যাঁ, কথাটা হ্যাঁ, বলো, নভেম্বরের ঘটনাটা বলো শুধু। নভেম্বরে যে আপনার 21 তারিখে রেজন আমাকে ফোন দেয় বলতেছে, পিয়ারে তো আমি বিয়ে করে নিয়েছি। আমি বলছি পসিবল না, এরকম মেয়ে না পিয়া। এর মেয়ে না তাও? হ্যাঁ, তখন বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ তার আগে আমি ওর বাড়িতে খোঁজ লাগাইতাম যে পিয়া কই আছে। বুকুর টুকুর নিয়ে এসে হ্যাঁ। আমার মাথায় মার, তোরে মাইরা লাভ নাই রে ভাই। তখন ওকে আমি একটা ফাঁকা আওয়াজ দেই যে পিয়া তো মোংলাতে আছে, ওর বাড়িতে আছে। তখন পিয়া পাশ থেকে উঠা বলে, কে মোংলাতে আছে? আমি রেজওয়ানের সাথে আছি। তখন আমি নির্লজ্জ। মেন্টালিটি ভাবে অনেকটাই ভাঙা যাই। আমার সেদিনকার রাতে অনেক কান্নাকাটি করি, আগের থেকে অনেক বেশি। কিন্তু সেদিনকার পর থেকে আমি নিজেরে অনেকটা শুধরাই নেই, কারণ যে আমাকে ছাড়া ভালো থাকতে পারবে, তাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো না, কিসের জন্য? আর তারে ফেরানোর জন্য আমি অনেক চেষ্টা করছি। আমার তো কমতি ছিল না, কোনো কমতি ছিল গুরু? কোনো কমতি ছিল না। তো এক পর্যায়ে ফাইনালি জানতে পারি নভেম্বরের 21 তারিখে যে ওর বিয়ে হয়ে যায়। আর 6 মাস ধরে, প্রথম 3 মাসে আমি খুব ডিপ্রেশনে বিতেছিলাম। আমি খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, সারা রাত ওর কথা মনে পড়তো। ঘুমাইতে গেলে কান্নাকাটি করতাম, এমনকি আমি অনেকবার সুইসাইড করারও চিন্তা করছিলাম। তো আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওর কাকা ছিল, সবাই আমার বুঝাইতো। আস্তে আস্তে কথাগুলো লাগে। এক পর্যায়ে
নভেম্বর 21 তারিখে আমি জানতে পারি সেই রেজওয়ানের কাছেই ও চলে আসে এবং রেজওয়ানই ওরে বিয়ে করে নেয়। ফেলছে আর কি, তারা হাজবেন্ড হিসেবে আছে। তুই তো এখনো মিস করিস ওকে? আমি মিস করি, এখনো প্রচুর মিস করি, কারণ ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। সকাল থেকে কতবার খেয়াল হয়েছে ওর কথা? কালকে যখন আমি শোটা কনফার্ম হয় আমার যে আজকে শো হবে, তো কালকে রাত্রে আমি ঘুমাইতে পারতেছিলাম না, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে। বলতো তুই তো শুধু কানসাস আর ই করছিস, আর মিডিয়ার সামনে বলতো যে তোর এই যে এত কিছু করেছে মেয়েটি, আমরা আর এই জিনিসগুলোকে রিকল করছি না যে কত কিছু করেছে, এত কিছু সবকিছুই তো ভাওতাবাজি ছিল, তারপর চলে গেছে। এই মেয়েটাকে উদ্দেশ্য করে তোর ভিতরে কি কাজ করে? মেয়েটাকে উদ্দেশ্য করে বলতো, আমি তো জানি যে প্রোগ্রাম শেষ শুনবে, তো মেয়েটাকে উদ্দেশ্য করে একদম নাম মেনশন করেই বল যেগুলো তোর ভিতরে এখনো কাজ করে। তোর কাঁপুনি হচ্ছে, এখন চোখে পানি আসতেছে, আমি বুঝতেছি, খুব স্বাভাবিক। আমি মাইনে নিতে পারতেছি না না। তুই বল, তোকে আমি আটকাবো না, কাকাওকে আটকানোর দরকার নাই। বলতো পেয়া আছে, পেয়া শুনবে, দ্যাটস ফর শিওর। তুই বলতো এখনো কি কাজ করে তোর মেয়েটাকে? আমি মাইনে নিতে পারতেছিলাম না যে তুই ওকে উদ্দেশ্য করে বলে যে ক্যামেরা এটা তাকায় বল। পারতাছি না। বল, আমাকে দেখার দরকার নাই, যে ক্যামেরাতে চোখ রেখে বল, কারণ ওই মেয়ে ডেফিনেটলি ও আমাদের প্রোগ্রাম দেখবে এবং শুনবে, দ্যাটস ফর শিওর। তোর বন্ধু বান্ধব তো পরিচিত জন। তো আমি আজকের এই প্রোগ্রামটা অনেক বেশি বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। বহুদিন পর একজন প্রেমিককে পাইছি আমি ধরেই নিলাম যে তার সমস্ত উদ্ধৃত কথাগুলো সত্য, যেমনটা সে দাবি করতেছে এবং বলছে। আর এটা অসত্য হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ মেয়েটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে, আরেকজনকে বিয়ে করেছে, পরকীয়া করে অলরেডি তো এগুলা প্রমাণিত। হ্যাঁ, এই ধরনের এভিডেন্স এখানে অলরেডি তার কাছে আছে। তার মানে ধরে নিচ্ছি যে যা বলতেছে সেই তথ্যগুলো সঠিক, এবং সঠিক হলে ব্যাপারটা এরকমই আসে যে বহুদিন পর ভালোবাসার বাংলাদেশে এমন এক গেস্টকে পেয়েছি আমি, যেখানে আমি ভালোবাসার কথা বলি, প্রেমের কথা বলি, ভালো লাগার কথা বলি, মহব্বতের কথা বলি। তার বিনিময়ে কে কি পায় সেটা ভিন্ন কথা। সো যে ভালোবাসা, যে প্রেম আর যে মহব্বতের কথা বলি, সেটা পরিপূর্ণভাবে হাসিব নামের এই ছেলেটি তার বনের মধ্যে, তার কলিজার মধ্যে, তার অন্তরের মধ্যে, তার বুকের মধ্যে ধারণ করে। এ ব্যাপারে কোনো সন্দেহের মিনিমাম কোনো অবকাশ নাই। আমি এতেশাম অ্যাটলিস্ট আজকে 2022 আজকের এই পৃথিবীতে এসে দেখাতে পাচ্ছি অন্তত যে পৃথিবী যতই ফাস্টার হয়ে যাক না কেন, পৃথিবী যতই বেরসিক হয়ে যাক না কেন, পৃথিবীতে ভালোবাসা প্রেমের নামে যতই নোংরামি হোক না কেন, অনেকে হয়তো এলন মাস্কের মতো বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখতেছে, কেউ বড় ডক্টর বা ইঞ্জিনিয়ার হচ্ছে, এখনো কিছু মানুষ আছে যারা সত্যি শুধুই পাগল প্রেমিক হয়ে থাকতে চায়, যেমনটা এই ছেলে। প্রচুর মিস করতেছি, আমি মানতে পারতেছি না। আমি এই ছেলেটিকে পাওয়া আজকে আমার স্টুডিওতে আমার জন্য একটা অনেক বড় উপলক্ষ, এই কারণে যে প্রেম ভালোবাসা মহব্বতের কথা আমি বলি, আজকের পৃথিবীতে যেরকম সার্থক প্রেমিক আছে, সার্থক বলছে এই সেন্সে যে সে কি পাইছে কি পায়নি সেটার কথা ভিন্ন, প্রেমিকের যে অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যে পাগলের মতো হিসাব ছাড়া, জ্ঞান ছাড়া, অজ্ঞানের মতো কাউরে ভালোবাসা যায়, এখনো যায়, এই পৃথিবীতে যায়, তার সার্থক একটা ডেমনস্ট্রেশন আপনারা আজকের স্টুডিওতে ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ 90.4 দেখতে পারলেন। এর চাইতে ভালো কে কবে কাকে এসেছে? আপনি যদি শিরি ফরহাদ বা ওই বাকি যাদের এক্সাম্পল আসে, রোমিও জুলিয়েট সহ লায়লা মজনু যাদের গল্প আসে, লায়লা মজনুর ক্ষেত্রে যেমন একটা গল্প আমি শুনছিলাম যে মজনু প্রেমের পাগল কারো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সেই লোকটি যখন বাধা দিচ্ছিল যে আমার সামনে দিয়ে তুমি এভাবে হেঁটে গেলে কেন, তখন হচ্ছে তুমি কার পাগল করো, কার দিদার করো তুমি, যে তোমার সামনে দিয়ে আমি হেঁটে গেছো তুমি দেখতে পেলে, কই আমি তো আমার লাইলির প্রেমে এতখানি পাগল, আমি তো খেয়ালও করিনি, বুঝতেও পারিনি কখন তুমি আমার সামনে ছিলে। সো ওই রকম প্রেমিক যে আজকের পৃথিবীতেও থাকতে পারে, সেটাই আমি ছেলেটিকে দেখে বুঝলাম।
অনেক কষ্ট। আমি যদি খুব সংক্ষেপে বলি, এই সেই মেয়েটি, যে মেয়েটি তোমারে প্রথম অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, এই সেই মেয়েটি যে প্রথম তোমাকে ডাক দিয়ে ছাদ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায় তোমার সাথে ক্লোজ কন্ট্যাক্টে থাকার জন্য, এই সেই মেয়েটি যখন তুমি জানো যে দুঃসম্পর্কে রিলেটিভ হয় তাই তুমি সম্পর্কে জড়িয়ে যেতে চাচ্ছিলে না, কিন্তু মেয়েটি তোমাকে দিনের পর দিন কনভিন্স করে যাতে তুমি সম্পর্কে ওর সাথে জড়িয়ে যাও। এই সেই মেয়েটি তার নাম্বার কালেক্ট করে, তোমার নাম্বার কালেক্ট করে তোমার নাম্বারে ফোনে কমিউনিকেশন বা এই সম্পর্ক শুরু করে। এই সেই মেয়েটি যে তোমাকে পালাইতে উদ্ধৃত করে, সেদিন যদি আটকা না পড়তো সেদিনে হয়তো তোমাকে জোর করে নিয়ে পালিয়ে যেত। একটা ছেলে যা করে মেয়ের সাথে, এক্স্যাক্টলি এখানে একটা মেয়ে একটা ছেলের সাথে এই ঘটনাগুলোই ঘটাচ্ছে। এই সেই মেয়েটি, যে মেয়েটি ফাইনালি তোমাকে নিয়ে বৈবাহিক সম্পর্কে জোর করেই একরকম বৈবাহিক সম্পর্কে তোমাকে কনভিন্স করে বিয়ে সম্পর্ক শুরু করে। এই সেই মেয়েটির জন্য তুমি চাকরি বাকরি শুরু করো ঢাকা শহরে। এই সেই মেয়েটিকে ভালো রাখবার জন্যই তুমি লেখাপড়া প্যারালে চালাচ্ছ, ওকে পড়ালেখা করাচ্ছ এবং তোমার ফ্যামিলিকে মোটামুটি যতটুকু পারতেছো দেখতেছো। এই সেই মেয়েটির জন্য তুমি যখন চেষ্টা করতে ফাইনালি জানলে যে মেয়েটি অভিনয় করে স্ট্রোকের রোগী সেজে মেডিকেলে পড়েছিল, পরে ডাক্তার বলল যে ভাই তোর চাইতে ও সুস্থ, তোকে আসলে এগুলো ব্ল্যাকমেইল করতেছে, এর পিছনে অন্য একটা রিজন আছে। এই সেই মেয়েটি যার জন্য তুমি কোরআন শরীফ মাথায় চুয়ে কিরে খেয়েছো, মায়ের মাথায় হাত দিয়ে কিরে খেয়েছো, দাদির মাথায় হাত দিয়ে কিরে খেয়েছো, কতবার যে ওর পা ধরে কেঁদেছো তার কোনো হিসাব নিকাশ নাই। এই সেই মেয়েটি যখন চলে যাচ্ছে তোমাকে ফেলে দিয়ে, ওই অসুস্থতার বাহানা করে আর মায়ের সাথে নায়রে যাচ্ছে না তো, আসলে আর পরকীয়া নাঙের কাছে যাচ্ছে, তখন তুমি এই মেয়েটির পিছন পিছন গাড়ির পিছন পিছন পড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলে। এই সেই মেয়েটি ফাইনালি নির্লজ্জের মতো, বেহায়ার মতো তোমাকে বলতেছে যে আমি অন্য তোমার পুরুষের চাইতে অন্য কোন শরীরের গন্ধ আমাকে পাগল করে, যার নাম রেজওয়ান। এবং এই সেই মেয়েটি ওর ওই পরকীয়া যার সাথে সম্পর্ক, ওর পাশে থেকে বলে যে হ্যাঁ আমি রেজওয়ানের সাথেই আছি, তুই তোর মতো রাস্তা খুঁজে না, আমি এখন রেজওয়ানের বুকেই ভালোবাসা খুঁজে পাই। এত কিছুর পরেও তুমি তার কাছে ফিরে যেতে চেয়েছিলে, যখন ফাইনালি ফিরে যেতে পারোনি, মেয়েটি সব পথ যখন বন্ধ করে দিয়েছে, 3-4 মাস বহু কষ্ট পাইছো। ফাইনালি কিছু ছবিও তোমার কাছে আছে যেখানে ক্লোজ কন্ট্যাক্টে মেয়েটি রেজওয়ানের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে, তখন কিছুটা হলেও খটকা লাগে, কিন্তু তারপরও তাকে তুমি ভুলতে পারোনি। তার প্রশ্নে তোমার ঘৃণা আজ পর্যন্ত আসেনি। এত ঘটনার পরেও তুই মানুষ নাকি অন্য কোন পৃথিবীর এলিয়েন আমার জানা নাই ভাই। এখনো আজ এতকাল পরে মেয়েটি ছেড়ে চলে গেছে, এখন এই মেয়েটির প্রশ্নে কি ফিল কাজ করে, মেয়েটিকে উদ্দেশ্য করে, মেয়েটি অবশ্যই দেখতেছে, মেয়েটিকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চাও বলতে পারো। হিয়ার ইজ এ ক্যামেরা ফর ইউ। আমি আগামী 3-4 মিনিট যতক্ষণ তুমি না থামবে আমি আর কোনো কথায় যাব না। আমি শুধু একটু দেখতে চাই, এত কিছুর পরেও চলে গেছে, কয়েক মাস হলো, 3-4 মাস তো অলরেডি পার হয়ে গেছে, এর মধ্যে সব পথ বন্ধ, সে চেষ্টা করছে এখন কাম ব্যাক করার, তারপরেও সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে, বহুবার সুইসাইড অ্যাটেম্প করেছিল এই মেয়েটির জন্য, এত নোংরামি করার পরেও এই মেয়েটির কাছে ফিরে যাওয়ার জন্য, না পাওয়ার জন্য। এখন কি কাজ করতেছে আর ভেতরে, এত কিছুর পরেও স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করছে সে, এখন পারতেছেও, কিন্তু ভেতরের মনটা এখনো মেয়েটির জন্য কি বলে একটু আমি শুনি। হ্যাঁ, হিয়ার ইজ এ ক্যামেরা ফর ইউ। তুমি তোমার মতো করে বলো, মেয়েটিকে উদ্দেশ্য করেই বলো। প্রিয়া তো মেয়েটির নাম না, তাকে সম্বোধন করেই বলো। তো তোমারে তো আমি কখনো বুঝাইতে পারি আবার ইমোশনস গুলা। তো পিয়া, দোয়া করি ভালো থাকবা, বাট ভালো থাকতে পারবা না, কারণ ঠকাইলে কেউ জিততে পারে না। নেচার অফ রিভেঞ্জ নামে একটা ওয়ার্ড আছে, মানুষ ছাড়া দিলেও প্রকৃত কারা ছাড় দেয় না। আমাকে বলা দরকার না, ওরে বলো ওর ক্ষেত্রে কি ফিল কাজ করে সেটা বলো। এটা তো হলো নসিহতের কথা। তুমি কি কল্পনা করো, কি চিন্তা হয় এখন, এখনো কি মিস করো কিনা? আমি ওর প্রশ্নে তোমার এই আকুতি গুলো যা সত্যি ভিতরে কাজ করে এটা শুনতে চাচ্ছি, আসলে উদ্দেশ্য করেই বলো। এরকম একটা কাজ করবে, কাজ করার পরে ওর প্রতি একটা ঘৃণা চলে আসে, কিন্তু আমার যে ভালোবাসার প্রতি এখনো কোনো ঘৃণা জন্মায় নাই। আমি আমার ভালোবাসার জায়গা থেকে আমি সম্মানটুকু ধরে রাখছি। তো ওর প্রতি আমার এখন আর কোনো ইমোশনস কাজ করে না। তো পিছনের মোমেন্ট গুলা মনে পড়লে খুব খারাপ লাগে। দোয়া করি ভালো থাকবা। তাই যদি হয় তাহলে ওর কথা বলতে হবে প্রোগ্রামে। চিন্তা করে সারা রাত ঘুমায়নি কেন? সারা রাত ঘুমায় না কারণ আমি ওর কথা আবার মানে ওর বিয়া হওয়ার পরে আমি একদম সাইলেন্ট হয়ে যাই। এই প্রসঙ্গ নিয়ে কারোর সাথে আলাপ করি না, নিজের ভিতরে রাখি।
তো কালকে একটু টেনশন ফিল করি যে আবার ওই কথাগুলা ফেস করব, নিজে উঠাবো কথাগুলা। তো এই কারণে সারা রাত ঘুমাইনি, একটু টেনশন তাহলে ফিল ওই করছি। গল্পর কথা তাহলে আমাদের বন্ধ থাকুক, বন্ধ হোক। আপনারা আছেন ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ। অনুষ্ঠান শেষ করছি এক দারুণ মহব্বতের সাথে। অনুষ্ঠান শেষ করছি ভালোবাসার বাংলাদেশ বলতে আমি এহতেশাম বহুদিন, প্রায় 15-16 বছর বা তার অধিক কাল যে প্রেমের গল্প বলি, যে প্রেমের কথা বলি, এমন সার্থক একজন প্রেমিককে, এমন চমৎকার একজন প্রেমিকের কাছ থেকে দেখতে পেয়েছি। তাই যে তোর কপালে নাই বা যে তোর মতো ভালো মানুষকে ডিজার্ভ করে না, সেটা তো সে তার কপাল নিয়ে পৃথিবীতে এসেছে। এর মানে এই না যে 700 কোটি মানুষের এই পৃথিবী অনেক খারাপ। এর মানে এই না প্রকৃতি আসলে অনেক বেশি নিষ্ঠুর। এর মানে এই না যে পৃথিবীতে ভালো মানুষের অভাব আছে। এর মানে এই যে যে ব্যক্তি মানুষটার পেছনে তোর এত ভালোবাসা বিলীন করে দিয়েছিস, সে হয়তো কোনোদিনই এই ভালোবাসা ডিজার্ভ করে না। কারণ আমি আজকে সত্যি অনেক বেশি পরিপূর্ণ বোধ করতেছি যে আজকের পৃথিবীতে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামটা করি, এটা মনে হয় এখন অনেকটা ইররিলেভেন্ট, তাই মনে হয় অপ্রাসঙ্গিক আজকের পৃথিবীতে। যেহেতু পৃথিবী অনেক ফাস্টার, অনেক অস্থিরতা চারিদিকে, আমার কাছে মনে হয় যে এখন কি আসলে এই প্রেমের কথা বলা কতটুকু যৌক্তিক? আদৌ কি মানুষ মন ভরে এভাবে কাউকে কেউ প্রেম করে, কাউরে ভালোবাসে? আজ আমার কিন্তু মন ভরে গেছে এই কারণে যে এমন এক প্রেমিককে দেখলাম যে শত রকমের হোঁচট খাওয়ার পরেও, এত নোংরামি দেখার পরেও কোনোভাবে তার প্রতি, তার ভালোবাসার প্রতি, ইভেন আজকে এত কিছু বাড়ি খাওয়ার পরে তুই বলতেছিস যে ওর প্রশ্নে ঘৃণা আসলেও আমার ভালোবাসার প্রশ্নে কোনো ঘৃণা নাই। আমি যে মহব্বত করেছিলাম সরল একটা মন নিয়ে, আমি যে পাগলের মতো ভালোবেসেছিলাম আমার সরল একটা মন নিয়ে, ওই মুহূর্তটাকে, ওই সময়টাকে, ওই ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি। হয়তো অপাত্রে এই ভালোবাসা গেছে, সেজন্য রিগ্রেট হয়, কষ্ট পায়, কিন্তু আমার ওই মুহূর্তগুলো কোনোভাবেই কালিমা লিপ্ত না, পাপিষ্ঠ নয়। মুহূর্তগুলো অনেক পবিত্র, অনেক ভালোবাসা। যেখানে তুই ক্যাফের সামনে দাঁড়িয়ে আছিস, মায়া চেহারার একটি মেয়ে আসতেছে, এসে তোর সামনে বলতেছে, দেখা করতেছে, তারপর ক্যাফেতে ঢুকছিস, খাবারের অর্ডার দিয়েছিস, দুইজন মুখোমুখি বসা, শুধু দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছিস, আর দুজনের দিকে অনেক মায়া নিয়ে তাকিয়ে আছিস। খাবার গলা পর্যন্ত দেওয়ারও হয়তো সুযোগ তোদের তৈরি হচ্ছে না। তুই ভালোবাসিস ওই মুহূর্তগুলোকে, তুই প্রেমে আটকে আছিস সেই মুহূর্তগুলো। ক্যারেক্টারটা হয়তো ডিফারেন্ট, কিন্তু তোর মুহূর্তটা অনেক প্রেসিয়াস। এক্স্যাক্টলি তা আমি সেটা স্বীকার করি, এবং আমি আবারও স্বীকার করতেছি যে বহুদিন পর আমার কাছে মনে হচ্ছে আমি ইররিলেভেন্ট না, সব সময় ভালোবাসা অনেক সমসাময়িক। এই 2022-এ এসে 15-16 বছর প্রোগ্রাম করার পরও মনে হচ্ছে যে না, অন্তত একজন হাসিবের জন্য আরো 10 বছর আমি এরকম প্রোগ্রাম চালিয়ে নিয়ে যেতে পারি, যেখানে এরকম সার্থক মানুষ থাকে, যারা প্রেমকে সত্যি পুজোর আসনে বসায় দেয় এবং অনেক যত্ন করে মানুষকে ভালোবাসতে জানে। এখন তার কপাল অথবা তার পরীক্ষা হতে পারে সেটা যে অপাত্রে ভালোবাসাটা দিয়েছে, বাট ডেফিনেটলি আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পক্ষপাত দুষ্ট নন। তিনি তোর জন্য এমন কাউকে নির্ধারণ করে রাখবে যতটুকু ভালোবাসা সে ডিজার্ভ করে, তার চেয়ে বহুগুণ ভালোবাসা, জ্যামিতিক হারে ভালোবাসা ফিরিয়ে নিয়ে আসবে। কারণ ভালোবেসেছিলি কোনো পশু পাখি বা কোনো গাছের কোনো ইকে না, ভালোবেসেছিল এমন একজন প্রাণীকে, এমন একজন মানুষকে, যে হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির সেরা জীব, আল্লাহ রাব্বুল আলামিনের সেরা সৃষ্টি, সেই বান্দাকে, যে বান্দাকে এত পাগলের মতো ভালোবেসেছিলেন, ডেফিনেটলি আল্লাহ রাব্বুল আলামিন ইন রিটার্ন তোকে এমন একজন বান্দির দেখাতে পাইয়ে দিবে যে বহুকাল ভালোবাসা, বহুগুণে ভালোবাসা তোকে ফিরিয়ে নিয়ে আসবে, আর তোদের হরসের জন্য জন্ম নিবে তোদের প্রাণের সন্তান, যাকে অনেক ভালোবাসা, অনেক যত্নকে তোরা বড় করবি। তোর জীবন পরিপূর্ণ হবে, তোর লাইফ পরিপূর্ণ হবে, তোর ভালোবাসা পরিপূর্ণতা পাবে, সে প্রত্যাশা আমরা সবাই মিলে করছি। ভালোবাসা ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4। এবং আমি চাই আমার হাসিব যেন অনেক সুখে থাকে, আমার হাসিব যদি কষ্টে থাকে, আমার হাসিব যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তাহলে প্রিয়া রেজওয়ান এরা তো বটে, যারা এরকম ভালোবাসার নামে ছলচাতুরি করে, জোচ্চুরি করে, তারা সব অভিশপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার হাসিবের ভালো থাকাটা খুব বেশি জরুরি, যে সত্যিকার অর্থে ভালোবাসাকে কখনো কলঙ্কিত করতে পায় না। একটা বিপদ ছিল খুবই অন্যরকম, অস্বাভাবিক। আমি অবাক হয়ে গেছিলাম যখন তার ভালোবাসা যেন কারো কাছে ছোট না হয়ে যায়, সবাইকে তখন বুঝ দিচ্ছিল যে আমারই দোষের জন্য আমার সাথে এগুলো করে। এটা খুব অস্বাভাবিক ছিল। ওয়ারাজ তার বুকের মধ্যে তখন সবকিছু বেঁধে নিয়ে চলেছে। ডাক্তার বলতেছে অভিনেত্রীও ও অভিনয় করে মৃত্যুর করে, ও জানে যে রেজন নামে একটা ছেলের সাথে স্ট্রংলি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, তারপরে সেগুলো বুকের মধ্যে রেখে সে বলার চেষ্টা করতো, কাকা এগুলোর তুমি নিরাদন সাক্ষী, তুমি এর জন্য তোমাকে পাশে নিলাম। আমি ওকে কিছু বোঝাতে যাইনি, বরং আমি কৃতজ্ঞতা যে কাকা তোমার ভাতিজা আমার সাথে আছে, যার উপস্থিতিতে তা আমার ভালোবাসার বাংলাদেশ আজ পরিপূর্ণ হয়েছে। আমি এতে যে মাঝে মাঝে ভাবি
যে আসলে আজকের এই অস্থির পৃথিবীতে আমার ভালোবাসার গল্পটা মনে হয় অনেক রিলেভেন্ট। আজ আমাকে শিখিয়ে দিয়ে গেল যে না গুরু, ইরিলেভেন্ট না, আমার মতো একজন মানুষও যদি থাকে যে ভালোবাসাকে এত সম্মান করে, তার জন্য হলো তুমি প্রোগ্রাম চালিয়ে যাও। So আমি অনেক জোর পাচ্ছি তোরে দেখে যে তোর মতো মানুষ এখনো মানুষ পৃথিবীতে আছে। আর তোর মতো মানুষ আমরা আল্লাহ রাব্বুলের কাছে প্রার্থনা করতেছি সবাইকে সাথে নিয়ে, তোর মতো মানুষ যদি কষ্টে থাকে, শোন প্রিয়া বা রেজওয়ান টাইপের মানুষ যারা আছে এরা অভিশপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোর মতো মানুষের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনে এমন একজন মানুষকে নিয়ে আসুক, যেমনটা আমি প্রার্থনা করছিলাম তোর সন্তান সন্ততি দিয়ে তোর জীবনটা কানায় কানায় পরিপূর্ণ হোক। আর আমি চাই যে প্লিজ আমার এই কথা দে যে এই মেয়ের কথা তুই ভাববি না। তোর মতো এত চমৎকার মনে, তোর মতো এত দারুণ মানসিকতায় আর এত দারুণ পবিত্র একটা বুকে উগ্র মেয়েকে জায়গা দিস না ভাই, তাহলে ভালোবাসা কলঙ্কিত হয়। তুই তো ভালোবাসাকে অসম্পন্ন করতে যাস না বললি, ভালোবাসা এক্স্যাক্টলি কলঙ্কিত হয়। তোর চাইতে আমি অনেক বয়সে বড় হব দেখে দরদ দিয়ে বলতেছি ভাই আমার এই কথাটা অন্তত দিয়ে যা, কথা দিলাম যে তুই অন্তত এই নোংরার কথাটা তোর এই পবিত্র মনের মধ্যে আর জায়গা দিস না ভাই আমার। আর জায়গা দেব না। ভাবিসও না, যাওয়ার তো প্রশ্নই আসে না, ভাবিসও না। ইউ ডিজার্ভ বেটার। ঠিক আছে? Yes. ওকে বাবজান, তাহলে অনুষ্ঠান শেষ করছি। আর আমি কৃতজ্ঞ তোর উপস্থিতির জন্য, আমি কৃতজ্ঞ যে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি এতেশাম এখনো পুরান হয়ে যায়নি, কারণ আমার সাবজেক্টটা এখনো পুরান হয়ে যায়নি। একজন হাসিবের জন্য হলেও আমি ভালোবাসার বাংলাদেশ বহুকাল চালিয়ে নিয়ে যাব। ওকে হাসিব, বিদায় নিচ্ছি। কাকা, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্স। এবং তোমার ভাতিজারা এভাবে, একটা জিনিস বলতে চাই যে হ্যাঁ কাছে আসো, কাছে এসে বলো কাকা। এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি। আপনার আমাদের মোড়লগঞ্জ বাগেরহাট, আমার মনে হয় অনেক মানুষ দেখবে এটা, যে শোটা হয়েছে, অনেকেই জানে। আসলে আমি অনেক করে বুঝাইছি যে আসলে তুই ভালো বুঝাতে পারি ছেলে। খুব ভালো ছিল। ভালো থাক, কত শালা মিষ্টি দেখতে, কত ভালো তুই। তোর মতো ছেলে খারাপ থাকা মানায় না ভাব। শেষ মাসে আমার এখানে নিয়ে আসছে, আমি বলছি আমার এখানে থেকে যা কিছুদিন, 1 মাস থাক, মনটা ভালো হোক, পরে আবার বাড়ি যাস। আচ্ছা কাকা আর আমার নিয়ে একসাথে কথা দে। এই আর কখনো সুইসাইড অ্যাটেম্প নিবি? আর কখনো না। এবং আর ওর প্রতি তোর ভালোবাসা যে পবিত্র ভালো সেটা তোর ভিতরেই থাকুক। ভিতরেই থাকুক। ওই যে অভিশপ্ত মেয়ে তার ভাবনা কি আসবে? আর না, আর আসবে না। আসতে চেষ্টা করবে, আজকে আমি- এমনই চেষ্টা করবে, আটকাই দিবি, তাই তো? হ্যাঁ হ্যাঁ তা হাজারো মানুষ দেখবে তোর প্রোগ্রাম। তুই কি কথা দিলি সবার সামনে? এটা হ্যাঁ, আমি সবার ওকে, সামনে কাকা কথা দিলাম। ঠিক আছে, ওকে কাকা, তাহলে বিদায় নিব। থ্যাংক ইউ এত যত্ন করে আমাদের এই লক্ষ্মী ছেলেটাকে আগলায় রাখার জন্য। অনেক চেষ্টা করছি ওরে আমি খুব খুশি হয়েছি। কাকার এই সাপোর্ট না থাকলে হয়তো আল্লাহ না করে যে কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলতো। আর নিজের ক্যারিয়ার দিকে ফোকাস কর। হ্যাঁ, ওর বাবা খুব ভালো মানুষ, আমাকে অনেকবার বলছে যে ওরে নিয়ে যা, নিয়ে তোর কাছে রাখ। আমাদের অনেক দোয়া, এত দোয়া কোনোভাবে বিফলে যাবে না। নিজের ক্যারিয়ার দিকে ফোকাস কর। হ্যাঁ, তাহলে বিদায় নিই আজকে। আমি বিদায় নিচ্ছি আজকে ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ থেকে। আর যেমনটা কথা দিয়েছিলাম, অঙ্গনকে ব্যস্ত রেখেছিলাম আপনাদের ব্যাক টু ব্যাক আগের প্রোগ্রামগুলোতে সবচেয়ে বেশি যে কমেন্ট করছেন বা শেয়ার করতেছেন তাদের মধ্যে 10 জনকে সিলেক্ট করার জন্য, যাদেরকে সাথে নিয়ে আমি অনুষ্ঠানটা নেক্সট প্রোগ্রামে আমি কভার করতে চাই। তাহলে আমি আর দুই ভাই মিলে একসাথে অনুষ্ঠান শেষ করি। হ্যাঁ, আপনারা আছেন আমাদের সাথে। তার আগে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। ও আমি মাইক্রোফোন অঙ্গনের কাছে হ্যান্ড ওভার করার আগে, আপনারা ছিলেন ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4। বিদায় নিচ্ছি আমি এবং হাসিব। আবারও দেখা হবে সে প্রত্যাশায়। আর আমরা হাত ধরে দুই ভাই একদম বিজয় ভিক্টরি দিতে পারি, যে তোমরা যে যেভাবে চিন্তা করো ভিক্টরি সাইন তুই দিতে পারিস একসাথে। যেভাবে চিন্তা করো না কেন, ডেফিনেটলি মানুষ আগিয়ে যাক, অনেক দূর চলে যাক, আকাশ থেকে একদম পাতাল থেকে একদম মহাকাশে, কিন্তু ভালোবাসা সবসময় অবিরাম থাকবে। ভালোবাসা সবসময় সমসাময়িক, ভালোবাসা সবসময় চিরতরুণ, ভালোবাসা সবসময় আমাদের মাঝে থাকবে। আমরা অনেক আধুনিক হতে চাই না, আমরা একজন ভালোবাসার মানুষে পাগল হয়ে আমাদের কাছের মানুষগুলোকে ভালোবাসতে চাই। রাইট? ওকে, কি সুখে কি দুঃখে ভালোবাসা সবসময় পবিত্র। আর এরকম ভাবে আমরা ভালোবাসার কথা বলতে চাই। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।